ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ। তো জিএসটির জন্য তোমরা বলেছিলা একটা সুন্দর কম্প্যাক্ট প্লেলিস্ট দিতে, আমরা সেটা রেডি করে ফেলেছি। তোমরা ইতিমধ্যে রাসায়নিক পরিবর্তনের ক্লাসটা দেখে ফেলেছো। সো আশা করি হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের আর কোনো ঝামেলা নাই। আর জিএসটির সবচাইতে বড় ইম্পর্টেন্ট মেজর একটা চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন থেকে আমরা কিভাবে পড়বো এটা আজকে আমরা দেখবো। ঠিক আছে? আর তুমি জানো আমি যেই জিনিসগুলো দিব সেই জিনিসগুলো তোমাকে পড়তেই হবে, মাস্ট। ঠিক আছে? যারা আমার ক্লাস করছো তারা তো জানো। ওকে, আমরা খুব বেশি কথা না বলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আগে তোমাকে বুঝতে হবে পরিমাণগত রসায়নে কি কি জিনিসগুলো আছে, কোন কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট। এখন টাইম আমাদের কম, সো আমরা খুব বেশি জিনিস পড়তে যাব না, যেগুলো পরীক্ষা আসে না। হুদাই ওই সব জিনিস পড়া লাভ নাই। ওকে, তো চলো আমরা শুরু করি। যারা আমাকে কারা কারা চিনো একটু বলো তো। হ্যাঁ, দেখো এইখানে ফার্স্ট অফ অল আমি তোমাদের জন্য কয়েকটা টপিক অ্যানালাইসিস নিয়ে চলে আসছি, যে কোনগুলো পরীক্ষায় আসার মতো। 3 স্টার টপিক আছে, নর্মালিটি, মোলারিটি, পিপিএম। 3 স্টার 2 স্টার দেওয়া আছে। ঠিক আছে? সো এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারতেছো কোন জিনিসটা পড়তে হবে। তারপরে আমরা যখন কোশ্চেন সলভ করবো সেটা আমরা বলে দিব। এইখানে ফার্স্টে তোমাকে এই যে মোলারিটির যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা, কনভার্সন ফ্যাক্টর, এই জিনিসগুলো পড়তে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রাইমারি, সেকেন্ডারি, স্ট্যান্ডার্ড পদার্থ, এইখানে মেইনলি প্রশ্ন আসবেই কয়েকটা জিনিস থেকে। এই প্রাইমারি, সেকেন্ডারি, স্ট্যান্ডার্ড পদার্থ থেকে আসবে, তারপর কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম আসবে। ওকে, এখন আসো আয়োডোমিতি। এটা 2 স্টার টপিক দাও। 2 স্টার পরীক্ষায় আসার মতো 2 স্টার টপিক। আমরা কয়েকটা রিয়াকশন লিখে নিয়ে আসছি। তোমরা মেইনলি বইতে 2টা রিয়াকশন পড়ছো, একটা কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড, আর একটা সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। কোনটা আয়োডোমিতি, কোনটা আয়োডিমিতি, এই জিনিসটা জানতে হবে। একটা বলা আছে প্রমাণ আয়োডিনের সাপেক্ষে আমরা যে বিক্রিয়াটা করি সেটাকে আমরা আয়োডিমিতি বলি এবং আয়োডোমিতি বলি। ওই সংজ্ঞাতে যাচ্ছি না, আমরা শর্টকাটে কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব। একটু বিক্রিয়াটা নজরে রাখো। এটা তো তোমরা আসলে মুখস্থ করলেও তুমি পারবা না, তাই না? একটু চেহারাটা দেখে রাখো যে এমন হয় কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইডের সাথে পটাশিয়াম আয়োডাইড আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে। সো জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমাকে যেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করবা। হ্যাঁ, ডো ডো কথাটার অর্থ হচ্ছে এই যে এটা হচ্ছে বস মেথড। তুমি শুধু আমার কথাগুলো খেয়াল করো, দেখো বিক্রিয়াও তোমার কাছে পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, ডো ডো কথাটার অর্থ হচ্ছে তৈরি করা। ডো কথাটার অর্থ কি? তৈরি করা। তার মানে আয়োডোমিতি মানে হচ্ছে আয়োডিন তৈরি করব। এখন এই প্রথম বিক্রিয়াটা খেয়াল করো, যাই থাকুক না কেন, আয়োডিন তৈরি হয়েছে কিনা, সিঙ্গেল আয়োডিন তৈরি হয়েছে কিনা বলো। ওকে, দ্যাট মিনস এটা আয়োডোমিতি। তার মানে আয়োডিমিতিতে কি সিঙ্গেল আয়োডিন উৎপাদে পাবো না? দেখো এইখানে কোনো আয়োডিন সিঙ্গেল অবস্থায় নাই, সোডিয়ামের সাথে অবস্থায় আছে, সোডিয়াম আয়োডাইড। নিচেরটাতে খেয়াল করো, এইখানে আয়োডিন তুমি সিঙ্গেল অবস্থায় পেয়েছো, অর্থাৎ এটা আয়োডোমিতি। এখানে আয়োডিন সিঙ্গেল অবস্থায় পেয়েছো, অর্থাৎ আয়োডোমিতি। আর শর্টকাটে মনে রাখার জন্য ডি 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 ফর ডিরেক্ট, ডি ফর ডিরেক্ট, অর্থাৎ আয়োডিমিতিতে ডিরেক্ট আয়োডিনের সাথে বিক্রিয়া ঘটাই দিব। কি বললাম? আয়োডিমিতিতে ডিরেক্ট আয়োডিনের সাথে বিক্রিয়া ঘটাই দিব। কথা ক্লিয়ার? ওকে, যদি এই জিনিসটা বুঝো তাহলে দেখো তো আয়োডিমিতি এখানে ডিরেক্ট আয়োডিনের সাথে বিক্রিয়া ঘটাই দিছি। মানে আয়োডিন সিঙ্গেল অবস্থায় যদি বিক্রিয়কে থাকে তাহলে আমরা যেটা করব আয়োডিমিতি বলবো। আর আয়োডোমিতিতে কি বলবো? যদি আয়োডিন উৎপাদে সিঙ্গেল অবস্থায় থাকে। বুঝতে পারছো? বিক্রিয়াগুলোর চেহারাটা একটু মনে রাখো, এইগুলাই পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে আসে। এবং এই ক্ষেত্রে মেইনলি যেটা দেয়, এর মধ্যে জারক কোনটা, এর মধ্যে বিজারক কোনটা। ঠিক আছে? ওকে, সো আমরা এই জিনিসটা বুঝে গেলাম। আশা করি এরপরে তোমার আর কোনো কনফিউশন হবে না। পরেরটাতে চলে আসো। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে হবে হবে, মাস্ট মাস্ট মাস্ট। তো যদি 5টা স্টার দিতে বলি 5 স্টার টপিক দিয়ে দাও। যারা যারা ব্রাজিলের ফ্যান আছো তারা 5টা স্টার দিয়ে দাও, কারণ 5টা বিশ্বকাপ সে জিতছে। ওকে, সো এই যে এই নির্দেশকের ক্ষেত্রে আমরা কি পড়বো? এতগুলো কি মুখস্থ রাখা সম্ভব না? অনেকে অনেক টেকনিক দেয়, সো আমরা আমাদের মতো টেকনিক্যালি আগানোর চেষ্টা করব। আসো, সবসময় মাথায় রাখবা আগে অম্ল থাকবে, এরপরে ক্ষারীয় থাকবে। ওকে, থ্যালিন,
থ্যালিন কথাটার অর্থ হচ্ছে বর্ণহীন। থ্যালিন কথাটার অর্থ কি? বর্ণহীন। কোথাও যদি থ্যালিন পাও অর্থাৎ অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন হবে। থ্যালিন মানে কি? অম্লীয় মাধ্যমে বর্ণহীন হবে। আর ক্ষারীয় মাধ্যমে কি হয়ে যাবে? গোলাপি হইতে পারে। লালচে বেগুনি ম্যাজেন্ডা হইতে যাবো না, আমরা গোলাপিটাই মুখস্থ করব। ডান। ওকে, এখন আসো আমরা কয়েকটা মুখস্থ করি। ওকে, আমরা যেটা মুখস্থ করব, ফার্স্ট অফ অল মনে রাখবা। কি মনে রাখবা? অনেক কিছুই তো মনে রাখা যায়, তাই না? মিলাহক, মিলাহক। ওকে, তারপরে আমরা পড়ব রেড হলো। রেড মানে কি বলো? রেড মানে কি? লাল। রেড হলো লাল। আর ব্লু, ব্লু মানে কি বলো? ব্লু মানে তো নীল, তার মানে ব্লু হলো নীল। রেড হলো লাল, ব্লু হলো নীল। ক্লিয়ার? কি পড়লাম আসলে? এইখানে আমরা যেটা পড়লাম এইটা হচ্ছে তোমার শেষের দিকে আছে, তার মানে ক্ষারীয় মাধ্যম। আর এই সামনের দিকে যেটা থাকবে সেটা অম্লীয় মাধ্যম। ওকে, আর এই কথাটার অর্থ হচ্ছে কোন নির্দেশকটা ইউজ করতেছি। ঠিক আছে, কোন নির্দেশকটা আমরা ইউজ করতেছি। ওকে, দেখো যদি কোনো কিছু নামের সাথে মিথাইল কথাটা থাকে, মিথাইল, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল তুমি, মিথাইল আমি, মিথাইল বাংলাদেশ, যাই মিথাইল হোক না কেন, মিথাইল নির্দেশক থাকলে অম্লীয় মাধ্যমে লাল বর্ণ দিবে। বুঝছো? ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দিবে। বোঝা গেছে? আমি যদি বলি মিথাইল অরেঞ্জ, ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? হলুদ। মিথাইল রেড, অম্লীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? লাল। ক্লিয়ার? কোনো কিছু নামে যদি রেড থাকে, মিথাইল রেড কথা বাদ, কারণ আমি কিন্তু সিরিয়াল দিয়ে মুখস্থ করাইছি। দ্যাট মিনস মিথাইল পার্ট আগে চলে গেছে। সো মিথাইল রেড বললেও তোমাকে মিথাইল টার্মটা নিতে হবে। বোঝা গেছে? রেড কি? ফেনল রেড, ক্রিসল রেড। ঠিক আছে, যা পারো তুমি রেড দিয়ে দাও। ঠিক আছে, জিত ভাইয়া রেড। সো এই রেড নাম অনুসারে রেড যাদের থাকবে অম্লীয় মাধ্যমে হলুদ বর্ণ দিবে। ওকে, ক্ষারীয় মাধ্যমে লাল বর্ণ দিবে। তাহলে আমি যদি বলি ফেনল রেড, ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? লাল বর্ণ দেয়। ব্লু, ব্লু যাদের নামের মধ্যে থাকবে ব্রোমোথাইমল ব্লু, শুধু থাইমল ব্লু। হ্যাঁ, যত ধরনের ব্লু থাকবে অম্লীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? হলুদ। ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেয়? নীল। পারা যাবে? ওকে, গুড। এখন আসো আমরা কোন নির্দেশক কোথায় ইউজ করব, এই জিনিসটা আমাদের জন্য জানা জরুরি। এই জিনিসটা আমাদের জন্য জানা জরুরি। ফার্স্ট অফ অল লিখো। কি লিখবা? এই সবাই খাতা কলম ধরবা, হ্যাঁ, কারণ এটা তুমি যদি লিখে ফেলো দেখবা পরীক্ষার জন্য তোমার কাছে ইজি হয়ে যাবে, জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা যেটা দেখব, যদি আমাদের তীব্র তীব্র কি থাকে? অ্যাসিড থাকে, প্লাস দুর্বল ক্ষার থাকে, এইটা একটা ফ্যাক্টর হইতে পারে। তারপর কি হইতে পারে? তীব্র তীব্র ক্ষার হইতে পারে, প্লাস দুর্বল অ্যাসিড হইতে পারে। বুঝো ভালো করে, যা বলতেছি একটু সুন্দর করে লিখে ফেলো। এরপরে আসো, যদি 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 তীব্র, দেখা যায় এইখানে, হ্যাঁ, তীব্র অ্যাসিড থাকে প্লাস তীব্র ক্ষার থাকে, আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এটা থাকতে পারে না? পারে। এটা টাইট্রেশন, টাইট্রেশন, টাইট্রেশন। তো এইখানে যে জিনিসটা মনে রাখবা, আমাদের টার্গেট তীব্র। টার্গেট কি? তীব্র। বাঘ যখন শিকার করে তখন কি দুর্বলের উপর টার্গেট করে না? কিন্তু আমরা কি, আমরা হচ্ছে অনেক বেশি শক্তিশালী, এই কারণে আমরা সবসময় তীব্রটাকে টার্গেট করব। কোনো একটা জিনিসকে টার্গেট করে আগাইতে হবে, তীব্রকে টার্গেট করব। যদি তীব্র থাকে অ্যাসিড, কি বললাম? তীব্র অ্যাসিড থাকে, তাহলে আমরা যে নির্দেশকটা ব্যবহার করতে পারি, মিথাইল গ্রুপ ব্যবহার করব। কোন গ্রুপ ব্যবহার করব? মিথাইল। অর্থাৎ মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। বোঝা গেছে? ওকে। যদি তীব্র ক্ষার থাকে
তাহলে আমরা যেটা ব্যবহার করব ফেনফথ্যালিন। ফেনফ বানান কি? আচ্ছা যাই হলো, থ্যালিন, আমরা থ্যালিন ব্যবহার করব, ফেনফথ্যালিন। ক্লিয়ার? আমরা দেখো দুর্বলটাকে কাউন্টই করি নাই, বোঝা গেছে? তীব্রটাকে কাউন্ট করব। তীব্র অ্যাসিড হলে মিথাইল গ্রুপ ব্যবহার করব, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। আর তীব্র ক্ষার হলে ফেনফথ্যালিন ব্যবহার করব। পরীক্ষায় আসবে, মনে করো পরীক্ষায় এমন একটা প্রশ্ন দিয়ে দিল, কি দিল? দিয়ে দিল সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3 COOH, এইটার টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হবে? সহজ হিসাবে চিন্তা করো, এখানে তীব্রকে, তীব্র অবশ্যই ক্ষার, এটা তো অ্যাসিড দুর্বল, সো দুর্বলের দিকে আমরা তাকাবোই না। তীব্র হচ্ছে ক্ষার, সো তীব্র ক্ষারে কোনটা ব্যবহার করি? ফেনফথ্যালিন। শেষ, বোঝা গেছে? এখন আসো, এখানে দেখো তীব্র অ্যাসিড আছে, তীব্র ক্ষার আছে, তীব্র অ্যাসিড আছে আর তীব্র ক্ষার আছে। টার্গেট কি বলছিলাম? তীব্র। সো তীব্র অ্যাসিডে কি ব্যবহার করি? মিথাইল। তীব্র ক্ষারে কি ব্যবহার করি? ফেনফথ্যালিন। তার মানে এই ক্ষেত্রে অল নির্দেশক, অল, আমরা এখানে যে কোনো নির্দেশক কাজ করতে পারবে, ঠিক আছে না? এইখানে চলে আসো, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, টার্গেট কি বলছিলাম? তীব্র। এটা হচ্ছে জিত বাবার রুল, বস মেথড। তাহলে কি হইলো আমাদের? দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। ও, বস মেথড নিয়ে বলতে গিয়ে একটা কথা মনে চলে আসলো, তোমাদের জন্য কিন্তু আলাদা একটা প্লে লিস্ট আছে, শর্ট শর্ট ভিডিও প্রত্যেকটা টপিকের উপরে। হ্যাঁ, তোমরা ভার্সিটোলজি মেডিলজি ইউটিউব চ্যানেল বা জিত বিশ্বাস পেজে দেখতে পাবা যে কোন কোন টপিকগুলো তোমাদের ম্যাক্সিমাম সমস্যায় তোমরা বলেছো, সেটা আমরা শর্ট টেকনিক বস মেথডে আমরা শিখিয়ে দিয়েছি, ইভেন কোশ্চেন সলভ করিয়েও দিয়েছি। যে শুধু ওই ক্লাসটা করলে তোমার বইও পড়া লাগবে না এবং ওই টপিকের উপর তুমি পুরা বস হয়ে যাবা, বুঝতে পারছো? এই কারণে আমরা ওইটা কিন্তু আলাদা একটা প্লে লিস্ট দিয়ে দিছি বস মেথডের, একটু দেখে নিও। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এখানে তীব্র নাই তো? আছে? নাই। তার মানে এখানে নো ইন্ডিকেটর, কোনো নির্দেশক কাজ করবে না, বোঝা গেছে? তাহলে পারা যাবে। তাহলে আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলো? প্রশ্ন করা হলো HCl এবং NaOH, এইটা টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হয় বলো? সব নির্দেশক ব্যবহার করা হয়, যে কোনো নির্দেশক ব্যবহার করা হয়, কারণ কি দুইটাই তীব্র। কথা বোঝা গেছে? এখন চলে আসো, আমরা এটা দেখতেছিলাম, সো এইটা আমরা দেখে ফেললাম। এখন দেখো এইটা ফেনফথ্যালিন কেন ক্ষারীয়, তীব্র ক্ষারে ব্যবহার করে দেখবা, কারণ ফেনফথ্যালিনের ক্ষেত্রে পিএইচ পরিমাণ দেখো 8 থেকে 10, এই কারণে তীব্র ক্ষারে এটা বর্ণ পরিদর্শন করে। এই কারণে আমরা বলছিলাম যে তীব্র ক্ষার হইলে আমরা সেখানে ফেনফথ্যালিন ব্যবহার করব। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড দেখো 3 থেকে 4 আর এটা 4 থেকে 6, তার মানে কি? অম্লীয় মাধ্যমে, এই কারণে এটা আমরা তীব্র অম্লে ব্যবহার করি, বোঝা গেছে? এই 1 2 3 এই তিনটার পিএইচ রেঞ্জটা একটু পড়ে ফেলবা তোমরা, এই তিনটার পিএইচ রেঞ্জটা কি করবা? মুখস্থ করে ফেলতে হবে। কথা ক্লিয়ার? তাহলে দেখো এরপরে কিন্তু আর ভুল হবে না। আমরা পড়ছি কি? মিলা হক, দেখো মিথাইল অম্ল মাধ্যমে লাল, হক হ হলুদ, ক্ষারীয় মাধ্যমে হলুদ। রেডের কথা আসো তো, ক্রিসল রেড, এই দেখো ক্রিসল রেড অম্লীয় মাধ্যমে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে লাল, রেড হলো লাল। তার মানে আমি মাত্র 3টা ট্রিক্স শিখাইছি, 3টা গল্প লিখে দিছি, ছন্দ লিখে দিছি, বস বাবার মেথড। সো এই জিনিসটা পড়লে তোমার পুরা চার্ট কাভার হয়ে গেছে। এত চার্ট পড়ার টাইম আছে নাকি? নাই তো। এই যে জাস্ট ক্লাসে মাত্র 2 থেকে 3 মিনিট পড়াইছি, কাজ শেষ। সো এই 2টা চার্ট তোমাদের পড়তে হবে। আয়োডোমিতি, আয়োডোমিতি খুব সংক্ষেপে বলছি, ডো মানে তৈরি করা, দ্যাট মিন্স আয়োডিন উৎপন্ন হবে। এই একটা চার্ট পড়াইলাম, আর এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর 3 স্টার 2 স্টার টপিক তো আমরা দেখছি। এখন চলো প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা আছে জিএসটি 24-25-এ আসছে, গরম গরম প্রশ্ন, তাই না? তোমাদের আগের ব্যাচের প্রশ্ন। জারক 9 কোনটা? এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। আসো শর্টকাটে আমরা ট্রিক্স শিখব। আমরা এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং কার্বনকে ধাতু হিসেবে চিন্তা করব। অ্যাকচুয়ালি হাইড্রোজেন কি ধাতু? না। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যদি পড়ে থাকো তোমার জানা উচিত হাইড্রোজেন ধাতু না। তার এটাকে কি বলা হয়? দুষ্টু মৌল বলা হয়, তাই না? যা দুষ্টু, এই হচ্ছে দুষ্টু মৌল। তাহলে হাইড্রোজেন যদি ধাতু না হয়, বাট ট্রিক্সের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা ধাতু, এটা ধরে নাও, জাস্ট ইমাজিন, অরিজিনালি ধাতু না। ওকে, এখন আসো বিজারক কেমনে আইডেন্টিফাই করব? বিজারক যদি বুঝতে হয় তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে ধাতুর সংখ্যা বেশি হইতে হবে অথবা সমান হইতে হবে কার? অধাতুর। ধাতুর সংখ্যা অধাতুয়ের সমান বা বেশি হইতে হবে। ক্লিয়ার?
আর জারক হওয়ার ক্রাইটেরিয়া কি বলো? জারক হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই এই যে এগুলো কিন্তু টেকনিক শেখাচ্ছি, হ্যাঁ। ধাতুর সংখ্যা কম হইতে হবে, ধাতুর সংখ্যা কম হইতে হবে কার থেকে? অধাতু থেকে। ওকে, এখন একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করো, এখানে ম্যাঙ্গানিজ কি ধাতু, অক্সিজেন কি অধাতু, কয়টা আছে? ধাতুর সংখ্যা 1, অধাতুর সংখ্যা 1, এরা সমান হয়ে গেল না? ধাতুর সংখ্যা অধাতুর সমান হয়ে গেলে কি হয়? ধাতুর সংখ্যা অধাতুর সংখ্যা সমান হয়ে গেলে বিজারক হয়, ঠিক আছে? ওকে, এরপর চলে আসো কার্বন, এটাকে আমরা ধাতু চিন্তা করতেছি, যে ধাতু চিন্তা করি, এটা কি 1, অক্সিজেন কি 1, তবে ধাতুর সংখ্যা, কার্বনকে তো ধাতু চিন্তা করতেছি, ধাতুর সংখ্যা অধাতুর সংখ্যা সমান হয়ে গেলে কি হয় বলো? অবশ্যই কি হয়? বিজারক হয়, এই যে বিজারক। আচ্ছা, আয়োডিন, আয়োডিন টোটালি তো অধাতু, দ্যাট মিনস ধাতুর সংখ্যা 0, ধাতুর সংখ্যা 0, অধাতুর সংখ্যা 1, অর্থাৎ অধাতু যদি বেড়ে যায় তাহলে কি হয়? জারক হয়। আচ্ছা, আর পার অক্সাইড এটা জারক বিজারক উভয়, ওটা আমরা একটু পরে দেখতেছি। আর এই ম্যাঙ্গানিজ অক্সাইডেও আমার অপশনে তাহলে 2টা চলে আসছে, এ আর বি। এই শর্ট ট্রিক্সে ম্যাক্সিমাম মেনে চলবে, বাট এইটা মানে নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব? একটু ইয়াতে চলে যাও, আমরা একটু বেসিকে, আরেকটু বেসিকে ঢুকবো, কারণ এটা তো শর্ট ট্রিক ছিল। ম্যাঙ্গানিজ অক্সাইড কই থেকে আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জারক, তার মানে এটা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ঢোকার চান্স আছে, এটাও জারক বিজারক উভয় রূপে কাজ করার চান্স আছে। সো আমরা রিস্কে যাব না, আমরা বেস্ট অপশন কোনটা তাহলে? কার্বন মনোক্সাইড। এই যে আমাদের চুজ দ্য বেস্ট অপশন। সো আমরা বেশি রিস্কে যাই নাই, এটা হচ্ছে একটু বাটপারি বুদ্ধি। এখন আসো আমরা আরেকটু বেসিকে যাওয়ার চেষ্টা করি। তুমি একটু চিন্তা করে দেখো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করতো? 5টা ইলেকট্রন গ্রহণ করতো। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তোমরা ওই যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা পড়ছো না ইন্টারমিডিয়েটে? পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করতো? 6টা ইলেকট্রন গ্রহণ করতো। অর্থাৎ এরা যে জারক, এটা কি বুঝছো? জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর একটু বেসিকে আসি, এটা চিন্তা করো, এইখানে আসো। পটাশিয়াম ধাতুর সংখ্যা 1, ম্যাঙ্গানিজ ধাতুর সংখ্যা 1, অর্থাৎ ধাতুর সংখ্যা হলো 2, অক্সিজেন অধাতুর সংখ্যা 4, ধাতুর সংখ্যা কমে গেছে না? ধাতুর সংখ্যা কম কিনা বলো? এই কি চিহ্ন দিলাম? হে, ধাতুর সংখ্যা কম কিনা বলো? যদি কম হয় দ্যাট মিনস অবশ্যই এটা জারক। আমরা তো ট্রিক শিখে গেছি যে ধাতুর সংখ্যা যদি কম হয় তাহলে সেটা জারক। বাট প্রশ্নে কি বলছে? জারক নয়, জারক নয়, তার মানে ইনডিরেক্টলি তোমাকে জিজ্ঞেস করছে বিজারককে, বিজারক আইডেন্টিফাই করতে বলছে। কথা ক্লিয়ার? এখন আসো, কারা জারক বিজারক উভয় রূপে কাজ করে? কারা জারক বিজারক উভয় রূপে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, বিজারক উভয় রূপে কাজ করে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, হ্যাঁ, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। তোমরা সবাই কি ফেসবুক চালাও না? তোমরা তো অনেক স্মার্ট, তাই না? ইউ আর দ্য ম্যান অফ স্মার্ট পিপল, ইজ নট এ ম্যান অফ দ্য স্মার্ট পিপল, ব্যাপারটা এরকম। তো এই স্মার্ট পিপলরা কি করো? ফেসবুক চালাও। কারণ ফেসবুক চালাইতে চালাইতে কি হয়, অনেক সময় তোমরা ফেসবুকে রিলেশনে জড়িয়ে পড়ো, দেখো না এই সামনে, হ্যাঁ। এরপরে যখন একদিন সামনাসামনি দেখা করতে যাও, দেখা করতে যেয়ে দেখো যে ফেসবুকের যে ছবি আর সামনাসামনি যে ছবি একদমই মিল নাই। তখন কি হয়ে গেছে? তুমি জীবন যেখানে যেমন হয়ে গেছে, তাই না? ওকে, তখন তোমার কি মনে হয়েছে? যে ফেসবুক চালানোটা আসলেই কষ্টকর, ঠিক না? তখন তোমার মনে ছ্যাঁকা খাওয়া বিভিন্ন রিলস আসতেছে, তুমি ওইগুলা দেখতেছো, দেখে আরো কষ্ট পাইতেছো। তখন তোমার মনে হচ্ছে ফেসবুকই চালাবো না, ব্যাপারটা এরকম। তখন তুমি কি বলতেছো? ওহ নো, FB সো হার্ড। তোমার কাছে কি মনে হয়েছে? ফেসবুক চালানোটা খুবই কষ্টকর। ওহ নো, FB সো হার্ড। এরকম একটু মেয়েরা বেশি করে, উফ নো, FB সো হার্ড, তাই না? আচ্ছা, এটা থেকে আমরা কি মনে রাখবো? আসো আসো আসো, এটা হচ্ছে ওজোন, এটাতে NO2, এটাতে FB-তে Fe2+। Fe2+ মানে কি? ফেরাস সালফেট হইতে পারে, ফেরাস ক্লোরাইড হইতে পারে। FeCl2, FeSO4, নট FeCl3। FeCl3 জীবনেও হবে না, বোঝা গেছে? Fe2+। সো অর্থাৎ সালফার ডাইঅক্সাইড SO2, আরেকটা আছে SN2+, SN2+,
SN4+ কিন্তু হবে না, অর্থাৎ SnCl2 হবে, SO4 হইতে পারে, বাট SnCl4 কখনোই হবে না। Sn2+ যুক্ত, Fe2+ যুক্ত, এই দুইটা যেন ভুল না হয়। হার্ড H তে কি আছে, H2O2 পারঅক্সাইড আর HNO2 নাইট্রাস অ্যাসিড, এটা নাইট্রাস অ্যাসিড, নট HNO3। পরীক্ষাতে HNO3 থাকবে, কিন্তু HNO2 জারক বিজারক উভয় রূপে কাজ করে, মনে থাকবে। ওহ নো, FB সো হার্ড, কথা ক্লিয়ার? আর বাকিটা জারক বিজারক তো আমরা আইডেন্টিফাই করেই ফেলছি, ক্লিয়ার? ওকে, সো আমাদের এই প্রশ্নটার আনসার আমরা পেরে গেলাম। কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকার আশা করি কথা না। আমরা দেখো একটা টপিক পড়াতে কি ডিটেলস পড়াইতেছি, কারণ এই জারক বিজারক কিন্তু পরীক্ষায় আসবে, স্টার দিয়ে রাখো। কোনটি জারক নয় বা নিচের কোনটি বিজারক, নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে, পরীক্ষাতে আসবে, এতটুকু শিওর থাকো। এই টপিক চলে আসছে, আর তুমি জানো আমি যা পড়াই তাই পরীক্ষায় পড়ে। সো আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি, যেহেতু তোমাদের হাতে টাইম নাই। তোমার যদি এখন আমি শুধু কোশ্চেন ধরে ধরে সলভ করাই দিয়ে যাই, ব্যাপারটা আসলে মোটেও কি বলা যায়, সৌন্দর্যপূর্ণ হবে না। তোমার দরকার আসলে একটু বেসিক, কারণ আমাদের হাতে জাস্ট এই একটা এক্সামই আছে। সো একটু ক্লাসের সাথে বেসিকটাও আইডেন্টিফাই করো, শর্টকাটও শিখে যাও কিভাবে দ্রুত আনসার করতে হয়। তাহলে দেখবা যে বই পড়া লাগতেছে না, জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করবা আর আমার ক্লাস করবা, চলে যাবা। ওকে, ঠিক আছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এরপর চলে আসো একই তাপমাত্রা, এই যে পরিমাণগত রাসায়নে তোমাকে আমি একটা সূত্র শেখাবো, আমি বেশি কোনো কিছু শেখাবো না, জাস্ট একটা ফর্মুলা শেখাবো। এই একটা ফর্মুলা, স্টকিওমেট্রির যে রুল, এই রুল দিয়ে আমরা পুরা পরিমাণগত রসায়ন শেষ করে ফেলবো, দেখবা? ওকে চলো, আমরা পুরা পরিমাণগত রসায়ন শেষ করে ফেলবো, চলো। একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম, অর্থাৎ ডাব্লিউ বের করতে বলছে, আইডেন্টিফাই করে ফেলবা। ম্যাথ করার ব্যাপারই হচ্ছে এটা আইডেন্টিফাই করে ফেলা যে আসলে কি চাইছে, কোন ডাটাগুলো দেওয়া আছে। H2S এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে, অর্থাৎ প্রশ্ন অনুসারে বলে দিছে VH2S ইকুয়ালস টু VN2 বলে দিছে, তাপমাত্রা চাপ সমান। এখন পরিমাণগত রসায়ন থেকে একটু জাম্প করে আমরা পরিবেশ রসায়নে চলে আসি। অ্যাভোগাড্রোর সূত্র কি বলছিল বলো? অ্যাভোগাড্রোর সূত্রে বলছিল যে একই তাপমাত্রা এবং চাপে সম আয়তনের গ্যাসে সেম মোল থাকে, অর্থাৎ মোল সমান, অর্থাৎ B ইজ প্রপোর্শনাল টু N, এটা বলছিল, মনে পড়ে? আবার তুমি যদি অ্যাভোগাড্রোর সূত্র না পারো, তুমি বয়েল-চার্লসের সূত্রতে আদর্শ গ্যাসের সমীকরণ চলে আসো, PV ইকুয়ালস টু nRT, এখান থেকে চাপ সেম, T সেম, R সেম, তাহলে B ইজ প্রপোর্শনাল টু N আসছে। সো আয়তন যদি সেম হয়, নিশ্চিতভাবে আমরা বলতে পারি মোল সংখ্যাটাও সেম হবে, NH2S ইকুয়ালস টু NN2। আয়তন দিয়ে কাজ কেন করলাম না, কারণ এখানে কারোর আয়তন তো দেওয়া নেই, এটা কত গ্রাম দেওয়া আছে, এটা গ্রাম, অর্থাৎ ডাব্লু দেওয়া আছে, এই কারণে আমরা মোলে নিয়ে আসছি। এখন স্টকিওমেট্রি তোমরা একটা ফর্মুলা জানো, আমরা আগের পেজ থেকে একটা পেজ অ্যাড করি। লুল হবে একটাই লুল। N সমান সমান কি বলো? N সমান সমান W বাই M, N সমান সমান V ডিভাইড বাই 22.4, এটা STP তে যদি SATP বলতো তাহলে এখানে 24.78 দিতাম, কারণ SATP তে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন হচ্ছে 24.78। ভালো করে শিখে যাও, এই একটা টপিক মাত্র 5 মিনিট বক্তব্য রাখবো, হ্যাঁ দেখবা টোটাল ম্যাথ সলভ হয়ে যাচ্ছে। 22.4 N ডিভাইড বাই NA অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার, SV অর্থাৎ ঘনমাত্রা ইন্টু আয়তন ইকুয়ালস টু PV ডিভাইড বাই RT। সো আমরা এই সূত্রটা মনে রাখো যে এগুলো সব মোলের সূত্র। সো আমরা যে কোনো ক্ষেত্রে মোল যদি এক দেখাইতে পারি, এটার সাথে এটা কম্বিনেশন করে আনসার করতে পারি, এটার সাথে এটা দিয়ে আনসার করতে পারি, এটার সাথে এটা দিয়ে আনসার করতে পারি, এটার সাথে এটা দিয়ে যে কোনো কিছু দিয়ে আনসার বের করা যায়। এখন আমরা মোল কিভাবে হিসাব করব? বিক্রিয়া করে। যদি কোনো রিয়াকশন দেওয়া থাকে, টাইট্রেশনের ক্ষেত্রেও আমরা সেম জিনিস ব্যবহার করব। টাইট্রেশনের ক্ষেত্রেও কি ব্যবহার করব? সেম জিনিস। একটা রিয়াকশন তোমাকে দেখাই, মনে করো তোমার কাছে রিয়াকশন দেওয়া আছে, কি দেওয়া আছে, নাইট্রোজেন প্লাস 3H2 কি তৈরি হবে? 2টা অ্যামোনিয়া তৈরি হবে। এই ক্ষেত্রে আমরা মোল সংখ্যা হিসাব কেমনে করি দেখো তো, N
অন্য কালিতে লিখি, প্রভাতকালে মুরগি নাচে ডালে, N2 ডিভাইড বাই কার সাথে নিব, হাইড্রোজেনের নাও, তাহলে NH2, N কত নাইট্রোজেনের ক্ষেত্রে সামনে 1 আছে, কিছু দেওয়া নাই মানে কি 1, আর এটা কত 3, এই যে। তারপর মনে করো নাইট্রোজেনের সাথে তুমি অ্যামোনিয়ার সম্পর্ক বের করবা, বললো এত গ্রাম নাইট্রোজেন আছে, কত লিটার বা কত কিছু বের হবে। সবার আগে তোমার টার্গেট হবে N বের করা, অর্থাৎ N2 ডিভাইড বাই N অ্যামোনিয়া। N নাইট্রোজেন কত মল, 1, অ্যামোনিয়া কত 2। তারপর মনে করো হাইড্রোজেনের সাথে তুমি অ্যামোনিয়ার সম্পর্ক বের করবা, করো N হাইড্রোজেন ডিভাইড বাই N অ্যামোনিয়া সমান সমান উপরে কত 3, নিচে 2। প্রত্যেকের মোল আমরা হিসাব করে ফেলছি, বুঝছো। এরপর তুমি N এর মান বসাবা, যদি W/M দেওয়া থাকে সেটা B/22.4, N/N, SB, PV/RT, যা ইচ্ছা তুমি N এর এইখানে বসাইতে পারো, তোমাকে ডাটা অনুযায়ী আগাইতে হবে। কথা ক্লিয়ার? এই রুলটা শিখছো মানে তোমার পুরা পরিমাণগত রসায়নের 60% কাভার হয়ে গেছে। এটাই হচ্ছে বস মেথড। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে প্রশ্নটা যে বলছে, আমরা N দেখো সেম করে ফেলছি, N সেম করে ফেলছি। এখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ অল দেখো কত গ্রাম বলছে, তার মানে H2S এর ক্ষেত্রে আমি এতটুকু শিওর W/M ব্যবহার করতে হবে, কারণ গ্রাম বের করতে চাইছে। W দিয়ে তো N এর ক্ষেত্রে একটাই জানি, N2 56 গ্রাম দেওয়া আছে, তার মানে এইটার ক্ষেত্রে W/M ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, আয়তন সমান হবে। সো এইখানে আসলে ভুল লিখছে, এগুলো সব গ্রাম হবে, এককগুলা কি হবে, গ্রাম হবে। লিটার দিয়ে আসলে এটা প্রশ্নই ভুল ছিল, এটা জিএসটিতে যে প্রশ্ন কোশ্চেন ব্যাংক দেখলে দেখবো ওইখানেই ভুল ছিল, লিটার দেওয়া ছিল, ওটা আসলে ভুল, কারণ গ্রাম বের করতে বলছে। তো আনসার চাইছে কত গ্রাম, তাহলে এখানে লিটার কেন অপশনে দিবে, বুঝো না, দেখলেই বোঝা যায়। তাহলে এটাকে আমরা 1 দিই আর এটাকে 2 দিই। এবার ক্যালকুলেশন করো, কি বের করবো, W1 বের করবো। স্যার W1 যদি বের করতে চাই, W1 ইকুয়ালস টু কি হবে, W2 ডিভাইড বাই M2 ইন্টু M1, মান বসে ফেলো। W2 কত 56 গ্রাম, নিচে M2 মানে কি নাইট্রোজেনের কত বলো, এটা পারা উচিত 28 গ্রাম। আণবিক ভর কত নাইট্রোজেনের, 28 গ্রাম। কয়েকটা আণবিক ভর তোমাকে মাস্ট মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। আণবিক ভর মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার হলে যে মারা খাবা, বলে যাও। তাহলে কি হবে 28 ইন্টু M1 এর মান কত, M1 H2S, H2S এর কত বলো 34, সালফারের 32 আর হাইড্রোজেন 2, 34। এবার কাটাকাটি করো, এই কাটাকাটি গাদাগুরু সবাই পারে। 28 কে 28, 28 দুগুণে 56, 2 ইন্টু 34 কত হয় বলো, 2 ইন্টু 34 হয় 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68 গ্রাম। আনসার কত 68 গ্রাম। শেষ কথা কি বুঝছো? আমরা ফার্স্টে অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই করছি, কারণ আয়তন সেম বলছে। তারপর আমরা পরিমাণগত রসায়নে যে স্টকিওমেট্রি রুল, বস বাবা লুল, এই মেথডটা শিখছি। পারা যাবে? কোনো কনফিউশন আছে? আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। দেখছো এই একটা ম্যাথে কতগুলো বেসিক আছে, তুমি তো পরীক্ষার হলে এত বেসিক কি অ্যাপ্লাই করবা না, তুমি ডিরেক্ট এইখান থেকে জাম্প করে করে, এইখান থেকে জাম্প করে করে আগায় যাবা। কয়েকটা লাইন গ্যাপ দিয়েও করতে পারো। আমি তোমাকে বেসিকটা শিখাই দিলাম এবং হ্যান্ড ক্যালকুলেশনও শিখাই দিলাম। তোমার মেন টার্গেট তো হ্যান্ড ক্যালকুলেশন করা আর বেসিকটা অ্যাপ্লাই করা। পারা যাবে? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন চলো। বলছে দেখো নিচের কোনটি বিজারক, বলছিলাম এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো জিএসটি 24-25 এই 2বার প্রশ্ন আসছে, নিচের কোনটি জারক নয়, বিক্রিয়াদের নিচের কোনটি বিজারক। সো এই জিনিসগুলো যেন ভুল না হয়। সো আমরা একটু জারক বিজারকের নিয়ে একটু বেসিকে যাই। ফার্স্ট অফ অল মনে রাখবা, যে বিজারক এইটার প্রভাতকালে মুরগি নাচে ডালে, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা। যে বিজারক তার নিজের জারণ ঘটবে, নিজের কি ঘটে, জারণ ঘটে। যে বিজারক, এই একটা মনে রাখবো। তাহলে জারক কাকে বলে তার উল্টা লিখতে পারবা না? অবশ্যই পারবা। সো এই জিনিসটা মনে রাখবা, যে বিজারক সে অন্যকে বিজারণ করে, অন্যকে কি করবে, বিজারণ করবে। ওকে, বিজারণ করে। যে বিজারক সে অ্যাকচুয়ালি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কি করে, না সরি, ইলেকট্রন ত্যাগ করে, থুকু জারণ করতেছে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখন যদি পরীক্ষায় জারক জানতে চাই, তুমি নিশ্চিতভাবে বলতে পারো জারক যে
সে নিজের বিজারণ ঘটবে, অন্যকে জারণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। সো জারককে, এটা তোমরা কমেন্ট বক্সে লিখবা, লেখার সাথে সাথে কি হবে, মুখস্থ হয়ে যাবে। যার যেটা ভালো লাগে সেটা মুখস্থ করবা। আমি বলতেছি বিজারক জারক দুইটা মুখস্থ করার দরকার নেই, একটা মনে রাখো, তাহলে দেখবা বাকিটা অপোজিটলি তুমি চিন্তা করতে পারবা। আর একটু আসো, আমরা আরেকটা জিনিস জানি। তাহলে যেহেতু আমরা শিখে ফেললাম যে বিজারক জারক আইডেন্টিফাই করে ফেলছি, সো আমাদের যেটা আসলে জানা দরকার জারণ কি। হ্যাঁ, জারণ কি। ওকে, এই বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে যাক, কিছু করার নাই, তুমি খাতা কলমে লিখবা। এখানে লিখো জারণ, এইখানে লিখো বিজারণ। শর্টকাটে বলবো, খুব সুন্দরভাবে মনে রাখবা। জারণ মানে হচ্ছে সোজা বাংলায় ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ। এটা কে করে? বিজারক করে। এটা তো অলরেডি বুঝে গেছো, আমরা আগেই কিন্তু ওটা পড়ে আসছি, বিজারক আর জারকের কাহিনী কি, তাই না? জারক কি করে সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা। যদি জানাও তাহলে বুঝবো আসলেই তুমি ক্লাসটা করছো, মুখস্থ হয়ে গেছে। যে যেখান থেকে ক্লাস করো না কেন, পেজে করো বা ইউটিউবে করো, ওইখানেই তুমি কমেন্ট করবা। ওকে, তাহলে জিনিসটা তো ইন্টারাকশন হবে। বিজারণ কি? ইলেকট্রন গ্রহণ করবে। তুমি এই যে যেটা বলছো না, তুমি কি বলছো বলো? তুমি যেটা বলছো এটা অ্যাকচুয়ালি আধুনিক মতবাদ। এটা কোন মতবাদ? আধুনিক মতবাদ। আধুনিক মতবাদ। তাহলে সনাতন মতবাদ কি? পরীক্ষাতে সনাতন মতবাদ দিয়েও অনেক সময় প্রশ্ন আসে। সনাতন মতবাদটা কি? সনাতন মতবাদ হচ্ছে জারণ মানে অক্সিজেন, অনেকে অক্সিজেন বলে, অনেকে জাইমান অক্সিজেন বলে, সো ওইটা ইস্যু না, অক্সিজেন সংযোজন। তাহলে অক্সিজেন যদি সংযোজন হয়, আর বিজারণ কি? বিজারণ হচ্ছে হাইড্রোজেন, অনেকে জাইমান হাইড্রোজেনও বলে, তো ওইটা ইস্যু না। মেন কথা বিজারণ হচ্ছে হাইড্রোজেন সংযোজন। ওকে, এইটাকে একটু মডিফাই করে লিখতে পারি কিনা দেখো তো। আমি তো চালাক, আমি একটা জিনিস পড়াইছি, দেখো বইতে একই জিনিস অনেকবার লেখা থাকে, অনেক ধরনের ক্রাইটেরিয়া লেখা থাকে। তুমি যদি আমার ক্লাস করো তাহলে তুমি টেকনিক শিখতে পারবা যে একটা জিনিস থেকে কেমনে আমরা আরেকটা জিনিসে জাম্প করতে পারি, একটা জিনিসের সাথে কেমনে কোরিলেট করে মুখস্থ করতে হয়। তাহলে ব্রেনে কি হয়, তোমার জায়গা খালি থাকে, তাহলে তুমি আরো অনেক জিনিসগুলো ক্যাপচার করতে পারো। দেখো শর্টকাটে কেমনে বুঝাই। অক্সিজেন যদি সংযোজন হয় আর এটা যদি হাইড্রোজেন সংযোজন হয়, একটু উল্টা ঘটনাতে আসো তো, তাহলে নিশ্চিতভাবে এইটা হবে হাইড্রোজেন বিয়োজন আর এইটা হবে অক্সিজেন বিয়োজন। এটা হাইড্রোজেন সংযোজন মানে কি? উল্টা ঘটনা ঘটাও, অক্সিজেন বিয়োজন হবে। এটা অক্সিজেন সংযোজন মানে কি? হাইড্রোজেন বিয়োজন হবে। হাইড্রোজেন সংযোজন এখানে কি হবে? হাইড্রোজেন বিয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি না কোন যৌগ বা পরমাণু গুচ্ছ থেকে হাইড্রোজেন বিয়োজন করাকে কি বলা হয়? জারণ। কোন পরমাণু বা যৌগ গুচ্ছ থেকে অক্সিজেন বিয়োজনকে কি বলা হয়? বিজারণ। একই, এইভাবে প্রশ্ন হবে। তারপরে আরেকটু চিন্তা করে দেখো তো, অক্সিজেন কি নেগেটিভ মলিকুল না, অর্থাৎ ঋণাত্মক মৌল কিনা? তাহলে অ্যানায়ন বা ঋণাত্মক মৌল সংযোজনকে জারণ বলে। হইতে পারে না আমি ক্লোরিন সংযোজন করতেছি, ক্লোরিন কি নেগেটিভ মৌল, ঋণাত্মক মৌল বা অ্যানায়ন, তাহলে ক্লোরিন সংযোজন করাটাও জারণ। বুঝছো? আর এই ক্ষেত্রে কি হবে? ক্যাটায়ন সংযোজন, অ্যাকচুয়ালি হাইড্রোজেন কি ক্যাটায়ন, তো দ্যাট মিন্স ক্যাটায়ন সংযোজন, ক্যাটায়ন সংযোজন এটা হচ্ছে বিজারণ। হাইড্রোজেন না করে আমি পটাশিয়াম সংযোজন করলাম, অবশ্যই সেটা বিজারণ হবে। কথা বোঝা গেছে? শর্টকাটে কিন্তু আমরা তিনটা ডেফিনেশন শিখে ফেললাম। এটা কি মতবাদ শিখছো বলো তো? এটা তুমি যেটা শিখছো এটাকে বলা হচ্ছে সনাতন মতবাদ বা প্রাচীন মতবাদ। তাহলে জারণ বিজারণে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি আমরা জেনে গেলাম। এটা হচ্ছে আধুনিক পদ্ধতি, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন ত্যাগ মানে জারণ। কথা ক্লিয়ার? এখন আরেকটু শর্টকাটে, এখন আসো ম্যাজিক, আমরা একটু বস মেথড শিখব। এই যে আমাদের বস মেথড, বস লুল, আমার লুল। হ্যাঁ, যারা আমার ক্লাস করো তারা জানো ক্লাসের মধ্যে আমি অনেক মজা করি। মজা করলে কি হয়? তাহলে ক্লাসটা আনন্দপূর্ণ হয় এবং তোমার মনে রাখতে সুবিধা হয়। আমি তো গড়ায় এইগুলা তো তুমি বাসায় বসে রিডিংও পড়তে পারো। ক্লাস কেন করো? কারণ কোন জিনিসটা ইম্পর্টেন্ট দেখো, যেন ক্লাসের পড়াটা মাথায় ঢুকে যায়। এই কারণে আমরা মজাও করব, বেসিকও শিখবো, ট্রিকও শিখবো। হ্যাঁ, আসো বস লুল কি? সোজা বাংলা
একদম সোজা বাংলা, খাস বাংলা। জারণ সংখ্যা হিসাব করব। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ। জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ। ক্লিয়ার? এটা বস মেথড। শেষ। এখন চলে আসো আমরা কোশ্চেনে চলে যাই। এই যে আমাদের কোশ্চেনটা ছিল যেটা, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে এই হচ্ছে এই যে আয়োডোমিতি, আয়োডিমিতির বিক্রিয়া। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আয়োডোমিতি, কারণ ডো মানে উৎপাদন, আয়োডিন তৈরি হয়েছে। ক্লিয়ার? ওকে, গুড। সো আয়োডোমিতি এবং আয়োডিমিতি যদি দেখি, আমরা যে কোনো একটাকে টার্গেট করব, যে কোনো একটাকে টার্গেট করি। বিজারক, বিজারক মানে বলছে কি, আগে আসো, বিজারক বলছে তার মানে কি জারণ ঘটবে। আর জারণ ঘটাকে কি বলছি, অবভিয়াসলি জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। ওই যে টেকনিকে চলে আসো, জারণ সংখ্যা বৃদ্ধি পাইতে হবে। এখন আসো জারণ সংখ্যা বৃদ্ধি কোনটাতে পাচ্ছে আমরা একটু দেখি। কপার নিয়ে আসো এখানে, কপার 2+, কপার যদি 2+ হয়, এই কপার 2+ থেকে এইখানে কি আসছে, এইখানে যেটা আসতেছে কপার, এখানে আয়োডিন -1 -2, তার মানে এটা আসতেছে +1, কপারের আসতেছে কত, +1। আমরা জারণ মান বের করতেছি। দেখো তো 2+ থেকে +1 হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে বলো, তুমিই বলো। জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তার মানে আমরা ডেফিনেটলি বলতে পারি কপারের এইখানে বিজারণ ঘটেছে। আর কপারের যদি বিজারণ ঘটে, চোখ বন্ধ করে, না তুমি চোখ খুলেই দেখাবা, সমস্যা নাই, তুমি চোখ খুলেই দেখতে পারো যে এটা হচ্ছে একটা জারক, কারণ তার কি নিজের বিজারণ ঘটছে। আয়োডিনের এইখানে চলে আসো, -1 জারণ মান, এইখানে কি 0, -1 থেকে 0 হয়েছে। তুমি একটু বলো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? অবভিয়াসলি জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, 0 আসছে, -1 ছিল 0 আসছে, -1 ছিল 0 আসছে, -1 0, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে এটার জারণ ঘটেছে। আর জারণ কার ঘটে, জারণ ঘটে বিজারকের। সো বিজারক কোনটা, আয়োডিন মাইনাস, পটাশিয়াম আয়োডাইড তো বলতে পারবো না, আয়োডিন মাইনাস, আয়োডিন মাইনাস। উত্তর কি হবে, আয়োডিন মাইনাস হবে। খুবই সহজ না? বাট দেখো এর মধ্যে কতগুলা বেসিক ছিল। একটা প্রশ্নে আমরা এতগুলা টাইম কেন দিলাম, যাতে তোমার বেসিকটাও ক্লিয়ার হয়। এই প্রশ্ন তো পরীক্ষাতে আসবে না, অন্য আর একটা বিক্রিয়া দিবে, অন্য আর একটা বিক্রিয়া দিয়ে বলবে জারক কোনটা বা নিচের কোনটি বিজারক নয়, এই ধরনের প্রশ্ন আসবে। এই কারণে বেসিকটা শিখাই দিলাম। ঠিক আছে, তোমাদের কিন্তু একটা জিনিস কমেন্ট করতে বলছি, হ্যাঁ আমি কিন্তু কমেন্ট চেক করব, বলো বুঝছো কিনা। খুবই সহজ না? আমার ক্লাসগুলো এরকম। এটা অলরেডি বোঝা হয়ে গেছে। পরীক্ষা এমন আসতে পারে সনাতন মতবাদ কোনটা বা নিচের কোনটিতে জারণ ঘটছে, বিক্রিয়া দেখলে বুঝতে পারবা। পরের প্রশ্ন চলে আসো। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। কোন নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের জন্য টাইট্রেশনের সমাপ্তি বিন্দু 3 ml 0.0 মোলার সিলভার আয়ন, অর্থাৎ নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm বের করতে বলছে। ওকে, গুড। এটার স্টেজ সিম্পল হয় যদি চিন্তা করে দেখো, দুইটা প্রশ্ন দাগানোর সাথে সাথে দুইটা মেথড চলে আসবে। এটা আমি তোমাকে বলে দিলাম কিভাবে। ফার্স্ট অফ অল দেখো টাইট্রেশনের কথা বলছে, তারপর টাইট্রেশনের যদি কথা বলে অবশ্যই ওই যে n1 = n2 বা n1/n2, সরি n1/n2, আমরা এটা পরে যাচ্ছি। n1 = n2 কেন হবে এটা আমি একটু পরে দেখাচ্ছি, লাইন গ্যাপ দিয়ে দিছিলাম মাঝখানে। ওকে, n1/n2 এই মেথডে আসবে। তুমি তো একটা ঘনমাত্রা পাবা ক্লোরাইডের। ফার্স্ট অফ অল তুমি একটা ঘনমাত্রা পাবা, ঘনমাত্রা কিসে পাবা, এখানে দেখো মোলার দেওয়া আছে। সো ঘনমাত্রাটা মোলারে পাবা, মোলারে পাইলে তারপরে ppm এ যাইতে হবে। সো এরপরে আমাদের কাজ কি, ppm এ বের করা। তার মানে দুইটা মেথড অ্যাপ্লাই করতে হবে, এটা কি বুঝছো? ওকে, গুড। দুইটা মেথড যদি অ্যাপ্লাই করা হয়, এখন আমরা চলে আসো। প্রথম কাজ বিক্রিয়া লিখে ফেলা। বিক্রিয়া লিখো, আসো আমরা বিক্রিয়া লিখি। বিক্রিয়া যদি লিখি সিলভার প্লাস ক্লোরিন, এটা মিলে তৈরি হয় সিলভার ক্লোরাইড, তাই না? সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। দেখো তো এইটার সামনে মোল কত 1, এটার সামনে মোল কত 1, এটার সামনে মোল 1। সো এই হিসেবে আমার টার্গেট কি, Ag প্লাস আর ক্লোরাইড মাইনাস, Ag প্লাস ক্লোরাইড মাইনাস। সো আমি যদি NAG প্লাস ডিভাইড বাই NCl মাইনাস করি,
আমরা N1 আর N2 দিলাম না, কারণ কোনটা N1 কোনটা N2 এটা ধরাটা এমসিকিউ এর ক্ষেত্রে প্যারা। যদি রিটেন হইতো তাহলে বলতাম যে ধরি N1 সিলভারের মোল, ধরি N2 সিলভারের মোল, ওটা বাদ। আমরা ডিরেক্ট সিলভার আর ক্লোরিন দিয়েছি যেন ক্যালকুলেশন করতে আমাদের চোখ বন্ধ করেই দেখা যায়, ঠিক আছে? চোখ বন্ধ করে দেখা যাবে। এটা কত সামনে 1, এটার সামনে কত 1, তাহলে ডিভাইড বাই 1। দেখো দুইটাই 1 আসছে না, এই কারণে আমি বলছিলাম N1 ইকুয়ালস টু N2 বা N সিলভার প্লাস ইকুয়ালস টু N ক্লোরিন মাইনাস। এইবার দেখো আমাদের N আর N1 N2 এর মধ্যে সম্পর্ক বের হয়ে গিয়েছে। এবার আমার যেটা কাজ করতে হবে, বের করতে হবে আসলে কি চেয়েছে, তাই না? দেখো তো কি চাইছে, এটাতে কি দেওয়া আছে? সিলভারের ক্ষেত্রে ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, সিলভারের ক্ষেত্রে এস দেওয়া আছে। সো আমরা এন এর ক্ষেত্রে কি বসাবো? এস ভি, এস ভি নাকি? আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। ভি যদি দেওয়া থাকে আর কি বের করতে বলছে? ঘনমাত্রা, অর্থাৎ এস বের করতে বলছে। তার মানে এক্ষেত্রেও এস ভি, অর্থাৎ এই ক্ষেত্রে ওই লঘুকরণের সূত্র চলে আসছে, V1S1 ইকুয়ালস টু V2S2। বোঝা গেছে? এন এর মান আমরা বসাচ্ছি, ওই যে বড় একটা লম্বা লাইনের সূত্র লিখে দিলাম না, এন ইকুয়ালস টু এস ভি, ভি বাই 22.4। সো এই ক্ষেত্রে আমরা এস ভিটাই অ্যাপ্লাই করবো। কেন? কারণ আমরা বলতেছি ডাটাতে কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আগাইছি। ডাটা কি দেওয়া থাকবে সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, তো চলো আমরা একটু আগানোর চেষ্টা করি। সিলভারের ক্ষেত্রে কি হবে? S1 V1 দিলাম, আর ওটার ক্ষেত্রে S2 V2। ওকে, আমরা বের করবো S2 অর্থাৎ এস ক্লোরাইড আয়ন ইকুয়ালস টু, তাহলে কি হবে? S1 কত ছিল বলো? S1 ছিল হচ্ছে 0.01, 0.01। V1 কত ছিল? 3 ml, 3 ml কে লিটারে নিয়ে যাও, লিটারে নিয়ে যাও, 3 × 10⁻³ লিটারে কনভার্ট করে ফেলছি। বোঝা গেছে? ডিভাইড বাই 1 লিটার, কারণ আয়তন 1 ছিল ক্লোরিনের। তাহলে এস ক্লোরিন কি হবে বলো? কি হবে? এই ক্যালকুলেশন তো ইজি, খুবই সহজ। এই 0.1 মানে কি? এটা একটু বোঝ, একটু বোঝ, একটু 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 এই 0.1টাকে 1 × 10⁻² লেখা যায় কিনা? যায় না? অবশ্যই যায়। এই জিনিসটা তো পারা উচিত। পয়েন্ট উঠে গেল, তার মানে 1/100 অর্থাৎ 1 × 10⁻²। তাহলে এইখানে যদি 10⁻² থাকে আর এটা 10⁻³ এই দুইটা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে না? বেস যেহেতু সেম, বেস সেম হলে পাওয়ারে পাওয়ারে যোগ হলে কি হবে? 10⁻5, আর 3 তো 3ই থাকলো। তাহলে আনসার কি হবে? 3 × 10⁻5 মোলার বা মোল পার লিটার, একই কথা। বোঝা গেছে? তাহলে আনসার কি হবে? 3 × 10⁻5। বাট এখানে তো এখনো প্রশ্ন শেষ হয় নাই। আমরা কেবল জাস্ট ঘনমাত্রাটা বের করছি। কি বের করছি বলো? ঘনমাত্রা বের করছি। এখানে পিপিএম এ বের করতে হবে না? হ্যাঁ, পিপিএম এ বের করতে হবে। ক্লোরাইডের ঘনমাত্রা বের করা শেষ, এখন আসো পিপিএম। পিপিএম এর ফর্মুলা কি? পিপিএম এর ফর্মুলা হচ্ছে SM × 1000, SM × 1000। পিপিএম এর ফর্মুলা তোমরা এটা সবাই জানো, SM × 1000। SM × 1000 মানে কি? S মানে ঘনমাত্রা, কত বের হইছে? 3 × 10⁻5। M মানে কি? M মানে আণবিক ভর। কার আণবিক ভর? আমরা ক্লোরিনের ঘনমাত্রা বের করছি, সো ক্লোরিনের আণবিক ভর। ক্লোরিনের আণবিক ভর কত? 35, 35.5 হয়, বাট আমি 35 নিব। কি নিব? 35 নিব। কথা ক্লিয়ার? ওকে, ইন্টু 1000, 1000 না লিখে 10⁻³ লিখি। এখন আসো 3 দিয়ে 35 গুণ করো, পারবা না? পারা উচিত। 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 3 × 3 = 9 আর 1 10, 105 ইন্টু এটা -5 ছিল 3 ছিল, অর্থাৎ 10⁻2। -5 আর এটা 3, 10⁻2 হয় না? হয়। তাহলে এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখো তো, কি হয়? 100 দিয়ে ভাগ করলে কি হয়? অ্যাকচুয়ালি 1.05 ppm চলে আসে না? 1.05 ppm আসে কিনা বলো? বলো। এই -2 মানে কি? 100 দিয়ে ভাগ করা, তার মানে 105 কি হয়ে যাবে? 1.05 হয়ে যাবে। এটা তো পারা উচিত। দ্যাট মিন্স 1.05 ppm আসে। পারছি? এখন 1.05 তো আসলে অ্যাকচুয়াল আনসার না। কেন বলো তো? কারণ তুমি তো 35 নিছো, আণবিক ভর কত? 35.5। এখন 35.5 তো আমরা ইউজ করি নাই, সো কাছাকাছি মান চাইতে হবে। এখন তুমি বলো 1.05 এর কম মান হবে না বেশি মান হবে? অবভিয়াসলি বেশি মান হবে, কারণ এটা তো বেশি মান নিচ্ছিলাম। তাহলে আনসার কি হবে বলো? আনসার হওয়া উচিত 1.05 ppm। কোনটা? এটা দেখো 10.65, এটা বাদ। এটা 3.55, এটাও বাদ। 1.185, এটাও বাদ। 1.065, এই যে আনসার এ, আনসার এ। বোঝা গেছে? এটা হচ্ছে মাইনাস ফর্মুলা, আমরা অপশন মাইনাস করলাম। পারা যাবে? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো।
এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা এমসিইউ। চলো পরের প্রশ্নে যাই। খুবই চমৎকার একটি প্রশ্ন, মজার একটা প্রশ্ন, জিএসটি 23-24 আসছে। একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এটা সমতাও করা আছে, সুতরাং আমার এইখানে সমতা করার কোনো দরকার নাই। ক্লিয়ার? বলে দিয়েছে সমীকরণ অনুযায়ী 27°C তাপমাত্রায় ওকে 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়। ভালো কথা, খুবই ভালো কথা। তার মানে এটা পি দেওয়া আছে, এটা টি দেওয়া আছে, এটা ভি দেওয়া আছে। ওকে, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহা প্রয়োজন, অর্থাৎ আয়রনের ভর জানতে চাইছে, ডাব্লু জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? আয়রনের আণবিক ভর দেওয়া আছে, আর এটা 32 কাপ দেওয়া আছে, কৃষি লাগবে না, ওটা দরকার নেই। সালফারেরটা এখানে লাগতেছে না, কারণ টার্গেট কি, এফি আর হাইড্রোজেন, তাই না? এফি আর হাইড্রোজেন, তুমি তো দেখলেই বুঝতে পারতেছো যে পরীক্ষায় কোন দুইটা নিয়ে কাজ করতে হবে। সো রিয়াকশন দেখে আমরা মোলটাকে আইডেন্টিফাই করব। বললাম একটা সূত্র শিখাইছি, দেখো ওই একটা ফর্মুলাতে কিন্তু আমি বাকি সব ম্যাথ সলভ করাই দিতেছি। তুমি কি বুঝতে পারছো ফর্মুলাটা কি? আমরা যেহেতু রিয়াকশনটা লিখে ফেলছি, সো রিয়াকশন সমতা করে দেওয়াই আছে, সো এখানে আমার আর মাতব্বারি করে রিয়াকশন লিখে সমতা করার দরকার নাই। সো এখন আসো, এন এফ ই ডিভাইড বাই এন হাইড্রোজেন। কেন এইটা নিলাম না? কারণ এখানে এফএস সালফেট দিয়ে কোনো ডাটা দেওয়া নাই, সালফিউরিক অ্যাসিড দিয়ে কোনো ডাটা দেওয়া নাই। আমার টার্গেট কি দেখো, লোহা এফই, আর এখানে হাইড্রোজেন তো বলেই দিছে H2। তার মানে এইটা নিতে হবে আর এইটা নিতে হবে। মোল সংখ্যা কি দেখো, এফি এর আগে কি আছে, 1 আছে, তার মানে এফি বরাবর 1 যাবে, হাইড্রোজেন বরাবর কি হবে, 1 হবে। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, যদি বুঝতে পেরে থাকো, এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করে ফেললাম, NFe সমান সমান NH2। দেখো, তাই না? মোল সংখ্যা সেম। এইবার আমরা কাজ করব, আমরা পরের পেজে যাই। আমরা যে কাজটা করব, আমরা পাইছি কি বলো, NFe সমান সমান NH2। আমাদের মোল সংখ্যাটা আইডেন্টিফাই করতে হবে। NFe এর ক্ষেত্রে দেখো তো কি চাইছে, ডাব্লু জানতে চাওয়া হয়েছে। ডাব্লু জানতে চাওয়া হয়েছে, অলরেডি আণবিক ভর দেওয়া আছে, তার মানে ফর্মুলা কি হবে, N সমান সমান W/M, তাই না? W/M শেষ। NH2 চিন্তা করে দেখো, হাইড্রোজেনের কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে। বুঝো না এই সূত্রটা কি, তাই না? মাথায় আসতেছে না। মাথায় যদি না আসে তাহলে তুমি মারা খেয়ে গাছে উঠে গেছো। দেখ, এন সমান সমান কি, পি ভি বাই আর টি, এটা একটা ফর্মুলা ছিল, তাহলে আমরা ওইটাই অ্যাপ্লাই করব। বোঝা গেছে? যেহেতু চাপ টাপ সবকিছু দেওয়া আছে, সো আমরা অ্যাপ্লাই করি। দেখো তাপমাত্রা দেওয়া আছে, পি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সো এই ক্ষেত্রে ফর্মুলা যেটা হবে পিভি ডিভাইড বাই আর টি। বোঝা গেছে? ওকে, এখন মান বসাও, শেষ। আমরা ডাব্লিউ বের করবো, রাইট? এম ওই পাশে পাঠিয়ে দাও। পি এর মান কত, 1 অ্যাটমসফিয়ার। ভি এর মান কত ছিল, ভি এর মান ছিল 200 লিটার, আর এটা 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ওই 27 ডিগ্রি মানে যে 300 কেলভিন, এটা তো জানো, কেলভিনে নিতে হবে। ওকে গুড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো ভালো করে খেয়াল করবা, ভি এর মান কত, 200 লিটার। আর এর মান কত বসাবো, আর এর মান 8.314 না, 0.0821। 0 পয়েন্ট কত বসাবো বলো, 0.821, যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে আছে। হ্যান্ড ক্যালকুলেশন করব, মজা দেখবা। মনে রাখবা 0.08 না, এটা আর এর মান তো। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এটাকে আমরা 1/12 লেখা যায়। এটা তো জীবনেও মনে হয় জানতাম। এই কারণে ক্লাসটা করতে হবে, ক্লাস করলে এই ট্রিকগুলো শিখতে পারবা। তাহলে আমি 0.0821 না বসিয়ে 1/12 বসাবো। আর এর মান কত বসাইছি, 1/12। বোঝা গেছে? টি এর মান কত, 300 কেলভিন। ওকে, আর এম তো এ পাশে চলে আসবে কত, 56 গ্রাম, কারণ আয়রনের ভর 56, লোহার ভর 56। ডাব্লু বের করতে হবে। তুমি চিন্তা করো, ডাব্লু বের হয়ে যাবে না? অবশ্যই যাবে। এখন বাকি প্রসেস কি, হ্যান্ড ক্যালকুলেশন। আর তো কোনো কাজ নাই, আমাদের প্রসেস সব শেষ। ডাব্লু আলাদা করে ফেলছি, ডাব্লুই তো বের করতে হবে। তার মানে এইটার যে মানটা আসবে সেটাই ডাব্লু এর মান। এখন আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। এখন আসো আমরা হ্যান্ড ক্যালকুলেশন শিখি। হ্যান্ড ক্যালকুলেশন যদি শিখি, এটাকে আমরা একটু এইভাবে লেখা যায় না, দেখো তো, এই ভালো করে দেখো, এটা কাটলে 3 আসে, এটা কাটলে 2 আসে, 2/3। আর এই 1/12 উল্টে গেলে উপরে 12 চলে যায়,
তার মানে এটা বেসিক্যালি আসে 2/3 ইন্টু 12 ইন্টু 56। এবার কাটাকাটি করো তো, কাটাকাটি যদি করি 3 অক্ষে 3, 3 এ 4 12, 4 দুগুণে 8, 8 ইন্টু 56, 8 ইন্টু 56 কত হয়? এটা করতে পারবা না? পারা উচিত। 6 8 48 এর 8 হাতে থাকে 4, 5 8 40 আর 4 44, 448। চিন্তা কর, ভালোভাবে চিন্তা কর, 448 এর চাইতে নিশ্চিতভাবে বড় মান পাবো, কাছাকাছি মান। কারণ কি? কারণ হচ্ছে আয়রনের অরিজিনাল ভর তো 56 না, 55.85। তারপর আমরা তো 0.0821 0.08214 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তাই না? এটা ছিল না আর এর মান? আর এর মান তো এটা ছিল, এটা তো আর এর মান ছিল নাকি? সো আমরা তো পুরা মানটা নিই নাই, পুরা মান নিলে নিশ্চিতভাবে মানটা আরো বাড়তো। তার মানে 448 এর চাইতে বড় কোনো মান হবে। আনসার বেরিয়ে গিয়েছে 448 গ্রাম লোহা। শেষ। এখন আসে আমরা মিলাই। এটা দেখো 4.52 হবে? হবে না। 4.55 হবে? হবে না। তাহলে কি হইলো? 45.2, 45.2 হবে? হবে না। 455 গ্রাম, 455 গ্রাম। এই হচ্ছে আনসার। বোঝা গেছে? যদি এই এতটুকু নলেজ থাকতে হবে। তুমি তো হ্যান্ড ক্যালকুলেশনে এক্সাক্ট ভ্যালু পাবা না, পাবা না, তোমার হাতে ক্যালকুলেটর নাই। এই কারণে আমরা কাছাকাছি রাউন্ড ফিগারে কোনো একটা মান নিয়ে কাছাকাছি মান দাগানোর চেষ্টা করি। কথা বোঝা গেছে? সো এইভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো করতে হয়। যদি এটা না করতে পারো তাহলে তো তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে বাবা। বোঝা গেছে? আমরা টেকনিকও শিখাইলাম, ট্রিক্সও শিখাইলাম। খুবই ভালো একটা কোশ্চেন ছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন চলো। এই দেখো, খুবই চমৎকার একটা প্রশ্ন। পিএইচ এর মান 9 থেকে 10 হইলে ফেনফথলিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? ভালো করে বুঝো। পিএইচ এর মান কত? 9 থেকে 10। 9 থেকে 10 মানে কি? এতটুকু তো কমন সেন্স, এটা ক্ষারীয় মাধ্যম। এবং ক্ষারীয় মাধ্যমে ফেনফথলিন কি বর্ণহীন দেয়? না, থ্যালিন তো অম্লীয় মাধ্যমে বর্ণহীন দিত। আর ক্ষারীয় মাধ্যমে কি দিত বলো? গোলাপি। আমি কিন্তু পড়াইছি, টেকনিকও বলে দিছি। ওইখানে একটু টাইম কেন দিছি বুঝছো? এই ধরনের এমসিকিউ যেন এখন সলভ করা যায়। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসবে। নির্দেশক থেকে পরীক্ষায় মাস্ট 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 একটা প্রশ্ন পাবা। নির্দেশক থেকে পরীক্ষায় মাস্ট একটা প্রশ্ন পাবা, বলে দিলাম। ঠিক আছে? এইটা না আসুক, মিথাইল দিয়ে আসতে পারে, আসবেই। নির্দেশক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ক্ষারীয় মাধ্যমে কি হবে? গোলাপি হবে, গোলাপি হবে। পারা যাবে, এটা অলরেডি তোমরা জানো। পরের প্রশ্ন চলো। 1.008 গ্রাম অর্থাৎ ডাব্লু দেওয়া আছে, হাইড্রোজেনে অণুর সংখ্যা কত? এটা বের করতে বলা হয়েছে। এখানে কি আমরা কোনো বিক্রিয়া ইউজ করব? হাইড্রোজেন তো একটাই আছে। সো এই ক্ষেত্রে আমাদের n সমান সমান n, যেহেতু কোনো আলাদা কোনো পরমাণু বা বিক্রিয়ার কোনো কথা আসতেছে না, তাই না? যদি সমান সমান হয়ে যায়, ভালো করে বুঝো, যদি এখানে হাইড্রোজেন আর অক্সিজেন থাকতো তাহলে দুইটা বিক্রিয়া করে সমতা করে n1/n2 এইভাবে করতাম। সো এই ক্ষেত্রে ফর্মুলা কি? ওই যে স্টকিওমেট্রির রুল। এটার ক্ষেত্রে ডাব্লু দেওয়া আছে, সো w/m। আর এটার ক্ষেত্রে অণু বের করতে বলা হয়েছে, অর্থাৎ n/na। অণুর ক্ষেত্রে ফর্মুলা এটা। বুঝছো? এই কারণে বলছি ডাটা কি দেওয়া আছে আর কি জানতে চেয়েছে সেই অনুযায়ী তুমি আনসার বের করবা। তাছাড়া তোমার আর কোনো কাজ নাই। এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং তোমরা এই চ্যাপ্টারে বেশি ভুল করে আসো। কারণ কি? তোমরা এই টেকনিকগুলো বুঝো না, তাই আমি তো আসি, এই যে টেকনিক এখন শিখে গেলা। তাহলে w/m, ডাব্লিউ এর মান কত? 1.008। আমি এটা ধরবো না, আমি 1 ধরবো। এম এর মান কত? অণু বের করতে বলছে। যদি পরমাণু বের করতো তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর নিতাম। যেহেতু অণু বের করতে বলা হয়েছে তাহলে হাইড্রোজেনের আণবিক ভর নিব। বোঝা গেছে? কথাটা ভালো করে বুঝো। যদি বলতো হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত, তাহলে আমি এক্ষেত্রে এম এর মান কি নিতাম? পারমাণবিক ভর। বলে দিছে হাইড্রোজেনের অণুর সংখ্যা কত, তাই কি নিব? আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। এন বের করতে হবে। এন এ কত? 6.023 10⁻23। 6.023 10⁻23। বাট হ্যান্ড ক্যালকুলেশন করব, এই কারণে আমি কি করব? 6 × 10⁻23 দিব। শেষ। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এই গুণ কি দিলাম? প্রভাত কালে মুরগি নাচে ডালে। এরপরে কি হবে? এটা এপাশে পাঠাই দাও। তার মানে n সমান সমান কি হবে? 6 × 10⁻23 / 2। 2 দিয়ে কাটাকাটি করো, 3 আসে, অর্থাৎ 3 × 10⁻23। মান কি হবে? এর চাইতে নিশ্চিতভাবে বড় হবে, অর্থাৎ 3.0 সামথিং কোন একটা মান পাবো। এটা 6 পয়েন্ট, এটা হবে না বাদ। এটা 12 পয়েন্ট, এটা হবে না বাদ। 24 পয়েন্ট, এটা হবে না। এটা দেখো 3 বা 3 পয়েন্ট সামথিং × 10⁻23। আনসার কি? এ। বোঝা গেছে? খুবই সহজ না? সহজ, কিন্তু জাস্ট প্রসেস শেখা দরকার। পারবা কিনা বলো? যদি পারো কমেন্টে একটা আগুন ইমোজি দিয়ে দিবা। এই চ্যাপ্টারটা প্রচুর ইম্পর্টেন্ট, পরিমাণগত রসায়ন।
কার্বন ডাইঅক্সাইডে এই শঙ্করের এটা আসলে ভুল লিখছে, এখানে অ্যাকচুয়ালি হবে ক্ষারকত্ব কত, ক্ষারকত্ব কত। ওকে, ক্ষারকত্ব, অম্লত্ব এবং ক্ষারকত্ব বের করার টেকনিক আছে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি। সবাই লিখে ফেলো, আমরা একবারে বেসিকও পড়ে ফেলবো। হ্যাঁ, প্রভাত কালে মুরগি নাচে ডালে, এটা হচ্ছে অম্লত্ব আর এটা হচ্ছে ক্ষারকত্ব। ওকে, অম্লত্বের এটা শর্টকাট টেকনিক বলতেছি, সোজা হিসাব। অম্লত্ব বের করতে বললে HCl এর সাথে বিক্রিয়া ঘটাবা, আর ক্ষারকত্ব বের করতে বললে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবা। আর কোনো কথা কিছু জানার দরকার নাই। 1 নম্বর স্টেজ HCl এর সাথে বিক্রিয়া, HCl এর সাথে বিক্রিয়া ঘটাই দিব। 1 নম্বর স্টেজ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই দিব, এর সাথে বিক্রিয়া। জাস্ট বুঝো বুঝো। হ্যাঁ, এটা হচ্ছে মেথড মেথড মেথড। 2 নম্বর সমতা করব, সমতা। জীবন মানে তো যন্ত্রণা। এরপরে কি করব, HCl এর মোল, HCl এর মোল অর্থাৎ সামনে সমতা করার পরে যেটা পাবো, আর এটাতে কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বের করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল। আনসার কি বলো তো? আনসার হচ্ছিল এইটাই, আনসার হচ্ছিল এইটাই। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে যে মোল পাবো সেটা তার ক্ষারকত্ব, HCl এর সামনে যে মোল পাবো সেটা তার অম্লত্ব। কেমন আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি তোমাকে বলি H2SO4, এটা তো অম্লত্ব হবে না, থুক্কু থুক্কু। অ্যাসিডের কখনো অম্লত্ব হয় না, অ্যাসিডের হয় ক্ষারকত্ব। তাহলে H2SO4 এটার ক্ষারকত্ব কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাই দাও। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস পানি হবে, এবং এটা সমতা করলে এইখানে 2 আসে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 আসছে না, দ্যাট মিন্স সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে 2। বোঝা গেছে? অম্লত্বতে চলে আসো। আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, এটার সাথে তাহলে HCl এর বিক্রিয়া ঘটাই দাও, তাহলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস পানি হবে। এই বিক্রিয়া তো পারা উচিত। এই ক্ষেত্রে আমাদের 2 লাগবে। ক্যালকুলেশন করো, সমতা করো। তাহলে যেহেতু 2 আসতেছে, ক্যালসিয়াম কার্বনেটের অম্লত্ব কত, 2। সহজ হিসাব, শর্টকাট। বোঝা গেছে? চলো আমরা প্রশ্নে যাই। কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব জানতে চাওয়া হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের যদি তোমার ক্ষারকত্ব জানতে চাওয়া হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কার বিক্রিয়া ঘটাবো বলো? ক্ষারকত্ব মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে আমরা যে মোলটা পাবো সেটাই তার ক্ষারকত্ব। চলো, খুবই সহজ। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, সোডিয়াম কার্বনেট Na2CO3, তাই না, প্লাস কি হবে, পানি হওয়া উচিত। এটা যদি হয়, এটার সামনে কত হবে, সোডিয়াম 2টা আছে, সো 2 দিয়ে দাও, ব্যাস। দেখো ক্যালকুলেশন সহজ। তাহলে 2 আসছে, সমতা করে 2 আসছে, সো কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত, 2। আনসার কত, 2। পারা যাবে? দেখো তোমারে আমি বেসিকও শেখাচ্ছি, শর্টকাটও কিন্তু শেখাচ্ছি। শর্টকাট কোথায় অ্যাপ্লাই করবা, পরীক্ষার হলে। বেসিক কেন শিখতেছো, যেন তোমার বইটা পড়া না লাগে, তুমি জাস্ট আমার ক্লাস করে পরিমাণগত রসায়নে একটা টপ নোচ একটা রিভিশন দিতে পারো ক্লাস করার সাথে সাথে। বোঝা গেছে বাবারা? ওকে, গুড। পরের প্রশ্ন চলে আসো। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য ওজন বা তুল্য ভর পারমাণবিক ওজনের কত অংশ? এই কথাটার মানে অ্যাকচুয়ালি, কথাটা একটু খেয়াল করো, তুল্য ওজন পারমাণবিক ওজনের কত অংশ, এইটার মানে অ্যাকচুয়ালি তুল্য সংখ্যা বের করতে বলা হয়েছে। আর তুল্য সংখ্যা কি, যে কয়টি, তুল্য সংখ্যা মানে হচ্ছে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। যারা তড়িৎ রসায়নের ক্লাস করছো এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের ক্লাস করছো, সেখানে জানো তুল্য সংখ্যা, তুল্য ভর, এটা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে, তাই না? সো তুল্য সংখ্যা কি, যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে পারে বলো? K2Cr2O7। এটা অ্যাকচুয়ালি গ্রহণ করে কয়টা, 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন মানে কি, এর তুল্য সংখ্যা ই মানে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হচ্ছে 6টি, তাই না?
ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে এর যদি আমি তুল্য ভর বের করতে চাই, তুল্য ভর সমান সমান হবে আণবিক ভর আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা তুষ, তুল্য সংখ্যা তুষ, উপরে আণবিক ভর নিচে তুল্য সংখ্যা, আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। পটাশিয়াম ডাইক্রোমেটের একটা আণবিক ভর পাবা, তুল্য সংখ্যা কত m দিলাম আর তুল্য সংখ্যা হচ্ছে 6, তাহলে তুল্য ভর আণবিক ভরে কত 1/6, আনসার কি হবে 1/6। বোঝা গেছে? ক্লিয়ার? তুল্য সংখ্যাও বুঝিয়ে দিলাম, আমরা তুল্য ভর বের করাটাও শিখাই দিলাম কেমনে বের করতে হয়। পরীক্ষা এমন আসতে পারে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, বের করতে পারবা না, উপরে আণবিক ভর যাবে, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা নিচে ভাগ হবে। এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত। ওকে, আর সোডিয়াম কার্বনেট Na2CO3 এইটা তুল্য ভর কত, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত। ক্লিয়ার? ওকে, ডান। পরে প্রশ্ন আসো, ঘনমাত্রা ppm ভাবে বের করতে হবে। খুবই ভালো একটা প্রশ্ন। আমরা যে ppm ভাবে বের করতে চাই, এখানে দেখো 3.5 গ্রাম চুনাপাথর অর্থাৎ টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম অর্থাৎ দ্রবের ভর দেওয়া আছে। এই ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত ppm, এটার ক্ষেত্রে ppm বের করার ফর্মুলা হচ্ছে, ফর্মুলা শিখে যাও, উপরে যাবে দ্রবের ভর, নিচে যাবে টোটাল দ্রব বলি বা দ্রাবক বলি যাই বলি না, টোটাল ভর, নিচে কি যাবে টোটাল ভর ইন্টু 10⁶। এই যে ppm বের হয়ে গিয়েছে। এটা ফর্মুলা, সূত্র, লুল, ঠিক আছে, সূত্র বা রুলকে আমরা বলি লুল। হ্যাঁ, তাহলে 3.5 গ্রাম আর 40.5 গ্রাম মিলিগ্রাম, তাহলে এখানে দ্রবের ভর কত 40.5 মিলিগ্রাম। এটাকে কি করব, গ্রামে নিয়ে যাও, 40.5 ইন্টু 10⁻³ গ্রামে কনভার্ট করে ফেলছি। দুইটারই তো ভর সেম হওয়া লাগবে নাকি। ওকে, টোটাল ভর কত 3.5 গ্রাম অর্থাৎ 3.5 ইন্টু কত 10⁶। এইখানে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, একটু হ্যান্ড ক্যালকুলেশনটা শিখাই। আমি যে কাজটা করব এটাকে আমি ধরে নিব 3.5 কে 4 আর 40.5 কে ধরে নিব 40। দেখো বুঝছো কিনা, যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়। এখানে 0.5 কমাই দিছি আর এখানে 0.5 বাড়াই দিছি, এতটুকু করছি। দ্যাট মিনস এটাকে 4 ধরছি, এটাকে 40 ধরছি। কাটাকাটি করলে কত আসে, 4 কে 4, 4 10 কে 40 অর্থাৎ 10। বুঝছো কিনা বলো? তার মানে 10 ইন্টু, বুঝো ভালো করে, 10⁻³ আর 10⁶ অর্থাৎ 10⁻³ হয়ে যায়। ঠিক না? একটু চিন্তা করে দেখো এটা অ্যাকচুয়ালি কি হবে। আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 1 ইন্টু 10⁴ ppm লিখতে পারি কিনা? পারি। আসলে একটু চিন্তা করে দেখো, আমি তো এটা 40 নিছিলাম আর এটা 4 নিছিলাম, তাহলে মানটা কি হবে, নিশ্চিতভাবে এইটার চাইতে একটু বড় হবে। বড় হবে না? অবশ্যই বড় হবে। তার মানে আমি বলতে পারি এইটার মান মোটামুটি হবে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁴ ppm। ঠিক না? হ্যাঁ ঠিক। তুমি কি বুঝতে পারছো আমি কি করছি? আসলে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা শেখাচ্ছি। আসলে ppm বের করার সূত্র তো এটা, মান বসাই দিয়েছি, জাস্ট এইটার আনসার যেটা বেরোবে সেটাই আমার আনসার। কিন্তু এখন আনসার বের করার টেকনিক শিখালাম এই পর্যন্ত, হ্যান্ড ক্যালকুলেশন ডান। তাহলে 1 পয়েন্ট সামথিং কি আছে দেখো, 1.065, এখানে তো 10⁴ নাই, তার মানে এই আনসারটা ভুল। 1.16 10⁴, অর্থাৎ আনসার এইটা কারেক্ট। এটা 5.6, এত জীবনও হবে না। 116, এটাও জীবনও হবে না। বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো এটাই, যদি এই ক্যালকুলেশন না পারো তাহলে কিন্তু জীবন যেখানে যেমন হয়ে যাবে। কতবার আসছে দেখছো, এই দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে IU FSET B 2018-19, আর এইবার জিএসটি দায়িত্বে কে আছে? IU আছে। সো একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, খুবই সহজ হিসাব। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে আমরা কি দেখবো, সি লেটারটা আছে কিনা। এক্সেপশন কি, মানে ব্যতিক্রম, অর্থাৎ এরা কখনোই প্রাইমারি স্ট্যান্ডার্ড না, সেকে HCl আর কার্বন ডাইঅক্সাইড, এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, মনে থাকবে। দুইটা ব্যতিক্রম, HCl আর কার্বন ডাইঅক্সাইড। আর যতগুলাতে সি লেটারটা পাবা সবাই প্রাইমারি। সবাই কোন মারি? প্রাইমারি। সবাই কোন মারি? প্রাইমারি।
বুঝতে পেরেছো? তাহলে এখানে আসো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সি আছে নাই, তার মানে এটা সেকেন্ডারি। HCl সি আছে বাট এটা এক্সেপশনের মধ্যে পড়ে গেছে, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। Na2H2O3 এটাও সেকেন্ডারি, এখানে দেখো সি আছে, তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা কিন্তু পরীক্ষাতে আসবে। কিন্তু কিভাবে আসবে আমি বলে দিই, পরীক্ষাতে যেটা আসবে বলবে কোনটির সাহায্যে, ব্ল্যাক কালিতে লিখি, দেখো প্রশ্ন কি হবে আমি বলে দিচ্ছি, এটা জিএসটি প্রশ্ন আমি ফাঁস করে দিচ্ছি। কোনটি দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, তৈরি করা যায়, ঠিক আছে? প্রশ্ন এরকম হবে, কোনটিতে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, উত্তর সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ জানতে চাইছে, বোঝা গেছে? দেখো এটা রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, অর্থাৎ এইচএসসি বোর্ড প্রশ্নও কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? ওকে ডান। এরপর চলে আসো পরের প্রশ্নে যাই। 500 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত? ওকে গুড, তাহলে এইটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এটা ভি দেওয়া আছে, এটা এস দেওয়া আছে, আর এটার ক্ষেত্রে তো এম আণবিক ভর জানতেই পারবা, আমাদের ডাব্লিউ বের করতে হবে। সো ডাব্লিউ বের করার ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইড বাই 1000, তাই না? ডিভাইড বাই কত? 1000। ওকে, যদি এটা হয়ে থাকে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করি। এস এর মান কত বলো? 0.1। এম এর মান কত বলো? 40, কারণ আণবিক ভর 40, বলছিলাম আণবিক ভর মুখস্থ রাখতে হবে, বা তুমি বেরও করতে পারো, বাট এটা আমার মুখস্থ। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, H2SO4, HCl, হ্যাঁ, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড 112 ক্যালসিয়াম ক্লোরাইডের এই পারমাণু আণবিক ভর মুখস্থ রাখাটা বেটার, কারণ পরীক্ষার হলে ওইভাবে বের করার তোমার টাইম থাকবে না। 40 ইন্টু ভি কত? 500 ডিভাইড বাই 1000, ক্যালকুলেশন করো, খুবই সহজ, খুবই সহজ। এইখানে 3টা শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 4 5 20, অর্থাৎ 20 ইন্টু 0.1, অর্থাৎ কত আসে? 2 গ্রাম। আনসার কত? 2 গ্রাম। খুবই সহজ না? যারা আমার ক্লাস করবা না, অর্থাৎ এই জিৎ বাবার ক্লাস করবা না, বসের ক্লাস করবা না, তারা এই ফর্মুলা অনুযায়ী আগাবা, অনেক সময় এটা হ্যাপাজার্ট হইতে পারে। আর যারা আমার ক্লাস করবা তারা তো বস মেথডে চলে যাবা। আসো বস মেথড কি আমরা দেখি। দেখো তো ঘনমাত্রা দেওয়া আছে না 0.1 মোলার, আসো আমরা সংজ্ঞা থেকে আগাবো। দেখো আমার টেকনিকটা খেয়াল করো, আমি পরীক্ষার হলে কি করতাম দেখো। 0.1 মোলার এটার মানে কি? এটার মানে অ্যাকচুয়ালি 0.1 মোলার মানে কি বলো? মোল পার লিটার, মোল পার লিটার। এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় অ্যাকচুয়ালি 1 লিটারে 0.1 মোল দ্রব্য আছে, ঠিক না? আমার বের করতে হবে কি? গ্রাম। তাহলে তুমি তো জানো যে 1 মোল সমান সমান সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 40 গ্রাম। তার মানে 0.1 মোলে কত গ্রাম হবে বলো? অবভিয়াসলি 4 গ্রাম হবে। এই যে 0.1 ভাগ করে দাও, 4 গ্রাম হবে। 0.1 মোলে কত গ্রাম হবে? 4 গ্রাম হবে। আমার জানতে চাইছে কি 500 ml কত গ্রাম থাকবে? ডাব্লু। সো আমি যেহেতু এমএল এর কথা বলছে, ভালো করে বুঝছো, যেহেতু এমএল এর কথা বলছে, এমএল এর কথা, আমরা 1 লিটারকে আমি কি লিখতে পারি? 1000 ml। আর এই 0.1 মোলকে এই ক্ষেত্রে তো আমি বের করে ফেললাম, এই ক্ষেত্রে বের করার পরে 0.1 মোলকে আমরা লিখতে পারি না যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে? যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে 1 মোলে 40 গ্রাম, 0.1 মোলে 4 গ্রাম, পারি কিনা? তুমি তো এইগুলা করবা না, এটা তোমার বোঝানোর জন্য করছি। পরীক্ষা হলে তো ডিরেক্ট আমি এই লাইনটা লিখবো, কারণ আমি তো এটা অলরেডি মুখে মুখে আমার মাথায় সেট আপ হয়ে গেছে। 1 মোলার বা মোলার মানে কি? মোল পার লিটার। আর মোল পার লিটার মানে কি? 1 লিটারে যত মোল থাকে সেটাই তার মোলার, সেটাও বলে দিছে। আমি জাস্ট সংজ্ঞা থেকে আসলাম। তাহলে আমি যদি এটা জাস্ট ঐকিক নেবে 2 লাইনে করবো, দেখবা এতগুলো জাস্ট তোমাকে বুঝাইলাম। বাট আমি যেটা করবো এই যে 1000 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে 4 গ্রাম, অর্থাৎ 1 ml এ কত আর 500 ml এ কত? 500 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে 4 ডিভাইড বাই 1000 ইন্টু 500, ক্যালকুলেশন করো। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 5 20, 20 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু 2 গ্রাম। সহজ না? মাত্র 30 সেকেন্ডে আনসার বের করে ফেলবো। বোঝা গেছে? সংজ্ঞা থেকেও যাওয়া যায়, আমি তোমাকে দুইটাই শিখাইলাম।
আমি পরীক্ষার হলে হলে এইটা করতাম। আর যদি না পারো, এটা তো অনলি বেসিক, জাস্ট ফর্মুলা থেকে আগাইলা, যেটা ভালো লাগে তুমি সেটা করবা। ওকে, আনসার কি হবে? 2 গ্রাম হবে। ক্লিয়ার? মানে সংজ্ঞা থেকেও যাওয়া যায়, আমি তোমার এটা বললাম, এটা করাটা আরো ইজি। ওকে, ডান। পরেরটাতে আসো, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? আমি বলছিলাম, চিন্তা করে দেখো, যে জারণ মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। আর বিজারণ মানে কি? জারণ সংখ্যা হ্রাস পাবে, ঠিক না? এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এটা পরীক্ষায় আসবে, এটা এইবার পরীক্ষায় আসবে, বলে দিলাম। কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, এটা এইবার পরীক্ষায় আসবে। সো একটু ভালো করে খেয়াল করো, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, সো আমরা যে কোনো একটা পরমাণুকে টার্গেট করব, করে তার জারণ সংখ্যা বের করব। যদি জারণ সংখ্যা বাড়ে অথবা জারণ সংখ্যা হ্রাস পায়, দ্যাট মিনস জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। জারণ সংখ্যার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। যদি জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, তার মানে অবশ্যই চোখ বন্ধ করে বলতে পারি এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে। কারণ জারণ বিজারণ একটা যুগপৎ রিয়াকশন, যদি কোথাও জারণ ঘটে, প্যারালালি তার সাথে বিজারণ ঘটতেই হবে, তাই না? হ্যাঁ, তাহলে জারণ বিজারণ ঘটার ক্ষেত্রে আমি জাস্ট দেখবো জারণ বিজারণ বা জারণ সংখ্যার পরিবর্তন ঘটে কিনা, জারণ সংখ্যার পরিবর্তন ঘটে কিনা। কথা ক্লিয়ার? ওকে, এখন আসো, এখানে ক্যালসিয়ামকে ধরো, ক্যালসিয়াম এখানে কত? 2+, এই ক্ষেত্রে কত? +2, অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে পরের মলিকুলে চলে যাও, কার্বন এখানে কত? 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে থাকে +4, এই ক্ষেত্রে কার্বন কত? +4, অক্সিজেন কত? -2, এই ক্ষেত্রে -2। দ্যাট মিনস এই ক্ষেত্রে কারোরই জারণ মানের কোনো পরিবর্তন ঘটা নাই, সবাই সেম আছে। আর জারণ সংখ্যা যদি পরিবর্তন না ঘটে, তারা অবভিয়াসলি দর্শক আয়ন। এখানে প্রত্যেকে কে? দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন মানে কি? জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না, তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। কথা ক্লিয়ার? ওকে, গুড। H2S এখানে চলে আসো, আমি এখানে টার্গেট নিলাম সালফারকে। সালফার এখানে কত আছে? -2। ওকে, সালফার এখানে -2, এই ক্ষেত্রে কত আছে? 0 আছে। দেখো তো, -2 থেকে 0 জারণ মানের পরিবর্তন ঘটেছে কিনা? অবশ্যই পরিবর্তন ঘটেছে। সো আমি আর একটাতেও আগাবো না, আমি আর অন্য কোনো মলিকুলও দেখবো না। যদি তুমি কোথাও দর্শকায়ন পেয়ে যাও, দেখো আমি ফার্স্টে ক্যালসিয়াম পাইছিলাম দর্শকায়ন, তারপরে আমি প্রত্যেকটা মৌল এবার টেস্ট করছি যে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে কিনা। বাট এখানে শুরুতেই আমি জারণ সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, এটা আমি ধরে ফেলছি। সো আমার আর কোনো কিছু টেস্ট করার দরকার নেই, নিঃসন্দেহে এটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা চলে আসো, হাইড্রোজেন এখানে +1, এই ক্ষেত্রে +1, তার মানে একটা দর্শকায়ন পাইছো। তাহলে আবার টেস্ট করতে হবে, ফ্লোরিন এখানে -1, এখানে -1, তার মানে আবার দর্শকায়ন পাইছো। তার মানে যতক্ষণ তুমি দর্শকায়ন পাবা না, টেস্ট করে যাইতেই হবে, যাইতেই হবে। এইখানে দেখো টেস্ট করে যাচ্ছিলাম, বাট এইখানে যখনই আমি পেয়ে গেছি, আর টেস্ট করার কোনো দরকার নাই। তার মানে এখানে যেহেতু জারণ ঘটছে, নিঃসন্দেহে এখানে বিজারণ বিক্রিয়াও আছে। এই কারণে আমরা এইভাবেই আনসারটা করছি। পারা যাবে? আশা করি ক্লিয়ার। জাস্ট তোমার বের করতে হবে জারণ সংখ্যা পরিবর্তন ঘটে কিনা, পরিবর্তন ঘটে কিনা। ওকে, এখন বৃদ্ধি পাইলে জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে তো জারণ, জারণ সংখ্যা হ্রাস পাইলে বিজারণ, এটা তুমি অলরেডি জানো। সো এটা আমরা পড়ে গেলাম। জারণ সংখ্যা কত, অর্থাৎ জারণ সংখ্যা বের করতে হবে, এটা তো গাদা গরু সবাই পারে। যার জারণ মান বের করতে হবে ক্লোরিন, তাকে x ধরে নাও, অর্থাৎ x প্লাস অক্সিজেনের জারণ মান এখানে কত? -2, তার মানে -2 ইন্টু কয়টা আছে অক্সিজেন? 3টা আছে, ইকুয়ালস টু টোটাল পরমাণু গুচ্ছ যদি সিম্পল অবস্থায় থাকে তাহলে তার জারণ মান হয় 0, বাট এটা তো আয়ন, দেখো মাইনাস আছে, অর্থাৎ টোটাল জারণ মান হবে কত? -1। x এর মান বের করলে ক্লোরিনের জারণ সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক না? তাহলে বের করো, x -6 ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু -1 প্লাস 6, অতএব x ইকুয়ালস টু কত? +5। ক্লোরিনের জারণ মান কত? +5। শেষ। অর্থাৎ জারণ সংখ্যা কত এটা কিন্তু বের করতে হয়। ওকে, তোমরা আমাকে কমেন্টে জানাবা Na2S2O3, 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 এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত? এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু সহজে বের করা যায় না। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। টোটাল 5টার জারণ মানের ব্যতিক্রম আছে। কমেন্টে অবশ্যই জানাবা, হ্যাঁ, যে Na2S2O3 তে সালফারের জারণ মান কত। ঠিক আছে বাবারা, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। একটি দ্রবণের মোলার এক্সটিংশন সহগ ধ্রুবক অর্থাৎ এপসাইলন মান দেওয়া আছে, এটা ওই বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে আসছে। কার সূত্র থেকে আসছে? বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে আসছে। বিয়ার ল্যাম্বার্টের সূত্র যদি বলি, এটা এপসাইলনের মান। এককটা খেয়াল করো, পরীক্ষা কিন্তু একক আসবে, যে এক্সটেনশন গুণাঙ্ক বা মোলার সহগ শোষণ গুণাঙ্ক বিয়ার ল্যাম্বার্টের সূত্রে একক কি? দেখো
লিটার পার মোল পার সেন্টিমিটার, এই এককটা মাস্ট মুখস্থ করবা, লিটার পার মোল পার সেন্টিমিটার, পরীক্ষায় আসবে। ওকে, তুমি এপসাইলনের মান জানো, দ্রবণের পুরুত্ব অর্থাৎ এল এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, শোষণ অর্থাৎ এর মান দেওয়া আছে 5 বলে দ্রবণটির ঘনমাত্রা সি কত সেটা বের করতে বলছে। ফর্মুলা তো একটাই, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রে, কোনটা বাবারা? এ ইকুয়ালস টু এপসাইলন সি এল, তাই না? এর মান দেওয়া আছে 5, এপসাইলনের মান দেওয়া আছে 2 × 10⁵, সি এর মান বের করতে হবে, এল এর মান দেওয়া আছে 2। পারবা না? অবশ্যই পারা উচিত। এখন সি বের করো, কত হবে? সি ইকুয়ালস টু 5 ডিভাইড বাই 2 × 10⁵ × 2। ক্যালকুলেশন করো, এখানে কি আসে? 2 × 4, 5/4 × 10⁻⁵, 5 কে উপরে তুলে দিছি, 10⁵ কে উপরে তুলে দিছি, বুঝছো? 5/4 মানে কি? 5/4 মানে 1.25, এটা তো পারা উচিত, ইন্টু 10⁻⁵। এটা কি হইলো? ঘনমাত্রা, অর্থাৎ কি হবে? মোলার বা মোল পার লিটার। ইজি না? আনসার বের করো, 1.25 × 10⁻⁶, ভুল, -7, ভুল, 1.25 10⁻⁵, আনসার হচ্ছে সি। পারা যাবে? আশা করি ক্লিয়ার। তোমরা কি বুঝতে পারছো কি করলাম? জাস্ট 2 × 4, 5/4 মানে 1.25, আর পাওয়ার তো নিচে থাকলে উপরে গেলে মাইনাস হয়ে যায়। পরেরটাতে আসো, এইচপিএলসি। এইখানে এইচপিএলসি নিয়ে আমাদের জানতে হবে। দেখো, চিটাগাং বোর্ডে আসছে আর ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, তার মানে এইচপিএলসিটা ইম্পর্টেন্ট। এইচপিএলসি যদি মুখস্থ বিদ্যা কোনো এমসিকিউ আসে পরিমাণগত রসায়ন থেকে, এইচপিএলসি থেকে আসতে পারে। সো আসো আমরা এইচপিএলসি থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। কি করব? আলোচনা করব। চলো, এইচপিএলসির ফুল ফর্ম কি? যা যা বলতেছি এগুলো জানতেই হবে। হাই পারফরমেন্স, নট প্রেসার। অনেক বইতে প্রেসার লেখা আছে, এটা ভুল কথা। হাই পারফরমেন্স লিকুইড বা লিকুইফাইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইফাইড ক্রোমাটোগ্রাফি। গ্রাফি, এই লেখা কি দেখা যায়? লেখা দেখা যায়। ওকে, এরপর চলে আসো, এইখানে আমরা সচল মাধ্যম ব্যবহার করি। এই মোবাইল মানে তো সচল মাধ্যম, মোবাইল মানে কোন মাধ্যম? সচল মাধ্যম। সো এইচপিএলসি তে সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, একটা আছে মিথানল CH3OH, আর একটা আছে পানি H2O। তাহলে সচল মাধ্যম হিসেবে আমাদের এইচপিএলসি তে কি ব্যবহার করা হয়? তোমার হচ্ছে মিথানল এবং পানি। এই এইচপিএলসি এর যাত্রা শুরু হয় কবে তুমি কি জানো? এইচপিএলসি এর যাত্রা শুরু হয়, অর্থাৎ এটা নিয়ে গবেষণা করে, এটা নিয়ে আমাদের অনেক কাজে আসছে, তাই না? যাত্রা শুরু হয় 1966, অর্থাৎ 1966 সালে। ওকে, 1966 সালে এটা নিয়ে যাত্রা শুরু হয়। এইখানে একটা চাপ মেজারমেন্ট করা লাগে, যে আমাদের একটা কলাম ব্যবহার করা লাগে। হ্যাঁ, কলামে একটা চাপ প্রদান করা লাগে, চাপ প্রদান না করলে তো এটা কাজ করবে না হাই পারফরমেন্সে। এই চাপের কথা বলছে বলে অনেক বইতে লেখা আছে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, কিন্তু আসলে এটা ভুল। এইচপিএলসি এর ফুল ফর্ম হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। সো কলামে যে চাপটা আমরা ব্যবহার করি, এই চাপটা হচ্ছে 50 থেকে 350 বার। বার মানে তো তোমরা অলরেডি জানো, তাই না? বার হচ্ছে ওই যে 1 বার সমান 100 কিলো প্যাসকেল, পরিবেশ রসায়নে পড়ে আসছো। তাহলে এই চাপটা আমরা ব্যবহার করি। এখন এই কলামের একটা ডায়ামিটার আছে। আমরা এইচপিএলসি তো একটা কলামের মধ্যে দিয়ে সচল মাধ্যমে গ্যাস চলে, নিষ্ক্রিয় মাধ্যমের গ্যাস নাইট্রোজেন থাকে, তাই না? সো কলামের যে ডায়ামিটার, কলামের ডায়ামিটার বানান কি? বানান ভুলে গেছি। 2.1 থেকে 4.6 মিলিমিটার। এইচপিএলসি নিয়ে এই কয়েকটা কথা তোমাকে অবশ্যই জানতে হবে। এই কথাগুলো না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তাহলে মোবাইল ফেজ কি বলো? এই যে মিথানল এবং পানি, অলরেডি জানা হয়ে গেছে। পারবা না? আশা করি পারবা। 90 গ্রাম পানিতে কতটি পানির অণু আছে? খুবই সহজ প্রশ্ন, আবারও সেম কাহিনী করবো, দেখো কতবার আসছে, তাই না? অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা পরীক্ষাতে আসবে, কিন্তু আমরা এই ম্যাথে কিন্তু করিয়ে যাচ্ছি সেই থেকে, বুঝতে পারছো? ওকে, তাহলে 90 গ্রাম পানির অণু বলছে, অর্থাৎ কি দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে। আর এটার তো এম জানো, এম মানে কি? 18 গ্রাম। আমাদের অণু বের করতে হবে। অণু যদি বের করতে হয় আমরা কি করব? W/M। আমরা N = N লিখলাম না, পানি তো সেম কথাই, আমরা ডিরেক্ট লাভ মারছি। হ্যাঁ, আমরা লাইন গ্যাপ দিছি। W/M = N/NA। আমাদের বের করতে হবে N, তার মানে W/M × NA। W এর মান কত বলো? 90 গ্রাম। M এর মান কত বলো? 18 গ্রাম। আর N এর মান কত বলো?
6.023 10⁻23, কিন্তু আমরা কি ব্যবহার করব 6 × 10⁻23। আমরা কি ব্যবহার করব বলো 6 × 10⁻23। পারবা কিনা বলো 90 গ্রাম পানিতে কতটি পানির অণু আছে। এখন আসো আমরা কি করলাম কাটাকাটি করব 18 কে 18 5 18 90, এটা তো জানা কথা। 5 ছক 30 অর্থাৎ 30 × 10⁻23। এটাকে একটু সাজিয়ে লিখো তো, 3 পয়েন্টে নিয়ে আসো তো। এটাকে যদি আমি 3 পয়েন্টে নিয়ে আসি 3 × 10⁻24 হবে কিনা বলো বলো, অবশ্যই হবে। সো আনসার কি দেখো তো 5 এই আনসার হবে না, 6 এটা হবে না, 2 পয়েন্ট এটা হবে না, 3.10⁻24 দেখছো আনসার এ। পারা যাবে কিনা বলো, সহজ না? খুবই সহজ একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন আসো, নিচের কোনটি ঘনমাত্রাটি আয়তন নির্ভর নয়? আয়তনের উপর নির্ভর করে না, ওয়ান অ্যান্ড অনলি মোলালিটি। তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে এটা হতে আসতো যে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল হলেও মোলালিটি কেন তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়? কারণ কি এই মোলালিটি আয়তনের উপর ডিপেন্ড করে না, এই মোলালিটি এই কারণে তাপমাত্রার উপরেও নির্ভর করে না। বাট মোলারিটি ওইটা আয়তনের উপরেও নির্ভর করে এবং তাপমাত্রার উপরেও নির্ভর করে। সো মোলালিটি হচ্ছে আনসার, এটা তোমরা সবাই জানো। বিইউতে আসছে, বরিশাল ইউনিভার্সিটি। পরের প্রশ্ন আসো, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? চমৎকার একটা প্রশ্ন। দেখো এটা জাস্টে আসছে, আমরা কি করব, যেহেতু পার্সেন্টেজ বলছে এটা x% ধরা যায়। এই ক্ষেত্রে ঘনমাত্রাটা আমরা বের করতে পারি S = কি 10x/m। শর্টকাট তো তোমরা জানো, 10x যদি m হয় 10 বসাও, x এর মান কত 5%, অর্থাৎ 5, m এর মান কত, m এর মান হচ্ছে তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু m এর মান হচ্ছে 40, বসায় দাও 40, কত আসে? এইটা আসে হচ্ছে আমাদের 4, 5/4। 5/4 মানে কত বলো? আচ্ছা ওইভাবেই রাখলাম, 1.25 হয় 5/4 মানে আমি 5/4ই রাখলাম। তুমি ঘনমাত্রা পেয়ে গেছো, মোলার পেয়ে গেছো, আমাদের বের করতে হবে কি ডাব্লু। এখন ডাব্লু বের করতে পারবা না, ডাব্লু সমান কি SMV / 1000। ক্যালকুলেশন করো, এস এর মান কত? এস এর মান হচ্ছে এই যে 5/4, এম এর মান কত 40, ভি এর মান কত 100 ml, আর নিচে হচ্ছে 1000। কাটাকাটি করা যায় না, 4 × 4 4 × 10 = 40, এই যে উপরে 1000 নিচে 1000 কাটাকাটি, অর্থাৎ 5 গ্রাম। আনসার কত গ্রাম? 5 গ্রাম। খুবই সহজ না? দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগছে। আমি এইভাবে করব না, আমি আবারও বলতেছি আমি কিসে যাব, সংজ্ঞাতে যাব, সংজ্ঞা অনুযায়ী আনসার করার চেষ্টা করব। এই 5% মানে কি? আসো, এই যে যারা আমার ক্লাস করবা তারাই শর্টকাট পারবা। আমরা বলছি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিছে, তাহলে এইটা দেখে তুমি বুঝতে পারো না এটা অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে বলো? 5% W/V, রাইট? ওকে, এই ক্ষেত্রে পার্সেন্টেজ মানে কি 100 ml এ কত থাকে? 100 ml এ থাকতেছে 5 গ্রাম। তারপরে কত জানতে চাইছে? 100 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড কত? এই 100 ml তো বেরিয়েই গেছে, সংজ্ঞাতেই আনসার দেওয়া আছে। সো আমার তো আর ম্যাথ করার দরকারই নেই, আনসার হচ্ছে 5 গ্রাম। যারা ওই যে বললাম এটা হচ্ছে বেসিক মেথড, সূত্র অ্যাপ্লাই করতে করতে যাবা, শর্টকাট করতে, আর যারা আমার ক্লাস করছো তারা সংজ্ঞা থেকে চলে যাবা। 5% মানে কি, পার্সেন্টেজ ভ্যালু মানে কি 100 ml এ কতটুকু আছে, কত গ্রাম আছে, তারপরে 100 ml, যদি 200 ml থাকে 200 ml বের করবো। বুঝছো? আশা করি বুঝতে পারছো যে পার্সেন্টেজ ভ্যালু মানে 100 ml এ 5 গ্রাম আছে, এটা সংজ্ঞা। পরের প্রশ্ন আসো, 10 গ্রাম ফেরাস সালফেট জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন? দেখো সাস্টে আসছে, জাস্টে আসছে, খুবই ভালো একটা প্রশ্ন। প্রশ্নের চেহারাটা একটু খেয়াল করো, মুখস্থ করে ফেলো যে ফেরাস সালফেটের একটা ভর দেওয়া আছে ডাব্লু, আর জারিত করতে আরেকটা ডাব্লু জানতে চাইছে কার? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। মুখস্থ হয়েছে? প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা যেন মাথার মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, খেয়াল করছো? ওকে, ডান। এই ধরনের প্রশ্নে আয়রনের ভর দেওয়া আছে আর আমাদের জারকের ভর বের করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্নে যদি পটাশিয়াম ডাইক্রোমেট থাকে K2Cr2O7, তাহলে সোজা সাপটা 0.32 দিয়ে গুণ করে দিবা, 0.32 দিয়ে গুণ করে দিবা। আর যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে KMnO4, তাহলে সোজা সাপটা 0.21 দিয়ে গুণ করে দিবা। সহজ হিসাব। কি জানতে চাইছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গুণ করো, 10 আছে
তাহলে 10 যদি থাকে 10 ইন্টু 0.21 গুণ করলে হয় 2.1 গ্রাম। আনসার দেখো, এটা 1.08 বাদ 5.09 বাদ 2.07, আনসার সি। এরপর তো 3 পয়েন্ট, এটাও বাদ। অপশন টেস্ট করলাম, বোঝা গেছে, এটাও বাদ। ডান। তাহলে 2.07 কেমনে বের করছি বোঝা গেছে, শর্টকাট পারা যাবে। যদি পটাশিয়াম ডাইক্রোমেট দিত তাহলে 0.32 দিয়ে গুণ করে দিতাম, গুণ করলে যেটা আনসার সেটা বের করতাম। ক্লিয়ার? পরে প্রশ্ন চলো। জীবন মানে তো যন্ত্রণা, এটা পরীক্ষাতে আসবে, এইটা পরীক্ষাতে আসবে। এটা তোমাদের হাজারিনাক স্যারের বইয়ে অনুশীলনীতেও আছে এবং প্রত্যেক বছর যে কোনো ভার্সিটি পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসে। এটা শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে তোমার 10x/m, 10x/m করো, 10 ইন্টু 10 ডিভাইড বাই m কত 106, সোডিয়াম কার্বনেট যেহেতু বলছে, এটার মান আসে 0.94। এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর একটা আসে 5% সোডিয়াম কার্বনেট Na2CO3, এইটার ঘনমাত্রা কত, এটা অর্ধেক করে দাও 0.48 বা 49, 0.49 মোলার। 5% সোডিয়াম কার্বনেট আর 10% সোডিয়াম কার্বনেট, এই দুটা ঘনমাত্রা পরীক্ষাতে ফ্রিকুয়েন্টলি আসে। ঠিক আছে, সো এটা পারা উচিত। এটা দেখো 10.93, এটা বাদ 0.94, আনসার তো বি, শেষ। 0.09 বাদ 9.43 বাদ। আমরা অলরেডি এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা বাবা, তাই না? এটা পরীক্ষাতে আসবে কিন্তু, হয় 5% দিয়ে দিবে, নয়তো 10% দিয়ে দেবে। সোডিয়াম কার্বনেটের এই দুইটা দিয়ে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে দেয়। সো পারা উচিত, মুখস্থ হয়ে যাওয়ার কথা। 0.94 আর 5% বললে 0.49, পারবা? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন আসো। কোন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 108 মিলিগ্রাম পার ডিএল, এটাকে মিলিমোলার পার লিটারে এককে প্রকাশ করো, মিলিমোল পার লিটার এককে প্রকাশ করো। সহজভাবে আমরা একটু দেখব কনভার্সন ফ্যাক্টর। কনভার্সন ফ্যাক্টরে আমরা কি করি, যে মিলিগ্রাম পার ডিএল থেকে মিলিমোল পার লিটারে যাইতে গেলে ভাগ করতে হয়। গ্লুকোজের কনভার্সন ফ্যাক্টর কত তোমরা অলরেডি শর্টকাটে জানো, 18। 18 দিয়ে এখন ভাগ করব, তাই না? মিলিগ্রাম পার ডিএল এ যাইতে গেলে একটু লিখে রাখো, তোমরা একটু লিখে রাখো, হ্যাঁ, মিলিগ্রাম পার ডিএল, আর এটা মিলিমোল পার লিটার গ্লুকোজের ক্ষেত্রে। হ্যাঁ, যদি তুমি এই বরাবর আসো, তার মানে আমরা কি করব, 18 দিয়ে ভাগ করব। আর যদি তুমি এইখান থেকে এইখানে যাও, তাহলে কি করব, 18 দিয়ে গুণ করব। বুঝতে কি পেরেছো? তীর চিহ্নটা খেয়াল করো, হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এরপরে আসো, তাহলে আমরা কি করব, ভাগ করি। 100 কত ছিল, 8। 108 কে 18 দিয়ে ভাগ করে দাও। 18 দিয়ে ভাগ করলে কত হয়, 18 ঘরের নামটা পড়ো, পারা উচিত। 6 18 108, 6 মিলিমোল পার লিটার। আনসার কত হবে, আনসার হবে 6, এই 6 মিলিমোল পার লিটার। এখানে ডিএমকিউ দিছে, যাহাই ডিএমকিউ তাহাই লিটার, যাহা ডিএমকিউ তাহাই লিটার। আয়তনটা তোমাদের একটু শেখাই, আসো আয়তনটা আমরা তোমাদের একটু শেখাই। পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, ফিজিক্সে তোমাদের আয়তন নিয়ে ঝামেলা হয়। আয়তন মেইনলি 3 টাইপের আছে। কত টাইপের আছে? ফার্স্ট অফ অল এসআই একক আছে, সবাই সুন্দর করে লিখো, দেখো তোমাদের ইজি হয়ে যাবে। এসআই একক আছে, তারপরে লিটার একক আছে, আর সিজিএস একক আছে। ফার্স্ট অফ অল এসআই এককে কি হয়, এটা তো এসআই। এসআই এককে আয়তনের একক কি বলো, মিটার কিউব। ডান। এরপর চলে আসো, আরেকটা একক আছে লিটার। লিটারের আরেকটা নাম কি বলো, ডিএম কিউ, অর্থাৎ যাহাই ডিএম কিউ তাহাই লিটার। ওকে, আরেকটা একক কি, সিজিএস, নাকি সিজিএস একক কি আছে, সিসি, সি 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 রে ননি সি, সি 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 রে ননি সি রে সি রে সি। এটাকে কি বলি, সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে এটাকে আরেকটা নামে কি ডাকা যায়, ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এই জিনিসটা জেনে গেলাম। তাহলে সিসি পাইলাম, ও এটা আরেকটা নাম আছে এমএল, মিলিলিটার। তার মানে যাহাই এমএল তাহাই সিসি, আর যাহা ডিএম কিউ তাহাই লিটার। একটু চিন্তা করে দেখো তো, মিটার কিউব থেকে লিটারে যাইতে গেলে কি করব, 1000 দিয়ে কি করব, গুণ করে দিব। কারণ কি, মিটার কিউব বড়, ভালো করে বুঝো, এটা বড়, এটা তার চাইতে ছোট, আর সব চাইতে ছোট এটা।
তাহলে এদের মধ্যে টার্গেটেড কি একটু চিন্তা করে দেখ। এটা মিটার কিউব, তুই ডেসিমিটার কিউব হিসাব কর। মিটার কিউব থেকে ডেসিমিটার কিউব যদি হিসাব করি, এইখান থেকে এইখানে যাইতে গেলে 1000 1000 গুণ করতে হবে, রাইট? এটা তো ছোট, আর এটা সবচাইতে বড়, এটা বড়, আর এটা সবচাইতে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, একটু বড়, তার চেয়ে একটু ছোট, আর একটু ছোট। তাহলে এইখান থেকে এইখানে যাইতে গেলে একটু চিন্তা করে দেখো, এটা লিটার ছিল না, আমরা ডিএম কিউ নিচ্ছি না, কিন্তু একটু মাথা খাটাও। তুমি ডিএম কিউ থেকে সেন্টিমিটার কিউবে যাইতে পারো, বাট লিটার থেকে এখানে যাইতে গেলে তোমার মাথাটা একটু হেফাজত হবে। চিন্তা করো, এমএল যা সেন্টিমিটার কিউব তাই, তাহলে লিটার থেকে এমএল এ যাও 1000 গুণ। সো আমি আসলে কি বলতে চাচ্ছি, আমি আসলে এইটা দেখে তুমি অলরেডি জানো। একটি বক্স করি, আসো একটি বক্স। এই জিনিসগুলো যেন ভুল না হয়, এই আয়তনে তোদের অনেক ভুল হয়, আমি এটা জানি, এই কারণে লিখতেছি। ইহার মানে হচ্ছে 1 সিসি যেই কথা, 1 সেন্টিমিটার কিউব সেম কথা, 1 ml ও সেম কথা। ইহার মানে হচ্ছে প্রভাতকালে মুরগি নাচে ডালে। 1 লিটার যেই কথা, 1 ডিএম কিউ ও সেম কথা। ওকে, এখন 1 মিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে যাইতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয় না? সো এইটা থেকে যদি ডেসিমিটার কিউবে যাইতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তার মানে আমরা কি এটা বলতে পারি না 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার? আমি ডেসিমিটার কিউব লিখে নাই, আমি লিটার লিখছি। কারণ কি, আমি ডেসিমিটার কিউব দিয়ে তো হিসাব করতেই পারবো, মিটার কিউব থেকে ডেসিমিটার কিউব। আমাদের ঝামেলা যেটা হয়, তুমি লিটার এটা হিসাব করতে পারো না, তারপর তুমি মান বসে এটা ভাগ করবা, গুণ করবা, এগুলো পারবা। তাহলে 1 লিটার সমান আমরা বলতে পারি 1000 ml কিনা বলো? 1 লিটার সমান 1000 ml কিনা বলো? এটা তো পারা উচিত। 1 লিটার সমান 1000 ml, ওই যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, পারা উচিত। তাহলে ml আমি লিখবো না, কারণ ml মানে সিসি, সিসি এটা আমরা জানি, সিসি সি রে ননি সি, তার মানে 1000 cm কিউব লিখতে পারি, পারি। তো এই কনভার্সন ফ্যাক্টরগুলো যেন মুখস্থ হয়ে যায়, এটা নিয়ে যেন আর ভুল না হয়। একটু এক্সট্রা তথ্য পড়ালাম, পরিমাণগত রসায়নে আসলে ওইটা পড়ানোর কথা না, তাও পড়িয়ে দিয়েছি, কারণ এই যে লিটার আর ডিএম কিউ আসছে তাই। পারবা? পারবা? আশা করি ক্লিয়ার। সো গ্লুকোজ কেমনে বের করবো? 18 দিয়ে ভাগ করতে হয়, 18 দিয়ে গুণ করতে হয়। কখন কি সেটা আমরা অলরেডি বলে ফেলছি, সাথে আমরা এককও শিখে গেছি। এরপর চলে আসো প্রশ্ন, 10% ক্যালসিয়াম ক্লোরাইড 200 ml দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকে? আমরা এতক্ষণ এই ধরনের ম্যাথগুলা সূত্র দিয়ে করতেছিলাম, রাইট? এখন আমি আগে আমার নিয়মটা করব। আসো, 10% মানে কি? 100 ml এ 10 গ্রাম আছে। ওকে, গুড। 100 ml এ কত গ্রাম আছে? 10 গ্রাম। ওকে, 200 ml জানতে চাইছে, তাহলে 200 ml এ কত গ্রাম হবে বল? 10 ডিভাইড বাই 100 ইন্টু 200, অর্থাৎ 2 10 20, 20 গ্রাম। আনসার কত? 20 গ্রাম। শেষ। দেখছো শর্টকাটটা কি আসলে? পার্সেন্টেজ, এটা তো 10% এর মানেই এইটা, W/V, তাই না? এটার মানেই এইটা, ডেফিনেশন থেকে গেলাম। এরপরে যারা আমার ক্লাস করো নাই, আগে যেটা বলছি সেটা করবা। আসো সেটাও আমি দেখাই দিই, নাহলে তোমরা বলতে পারো যে দেখাইলো না। বেসিক শিখো। 10% বলছে, তাহলে ঘনমাত্রা বের করো। S = 10x/m, তার মানে কত? 10 × 10, m কত? 112। 112, এই যে মুখস্থ করতে বলছি, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 112 আণবিক ভর। তাহলে কত হয়? 100 ডিভাইড বাই 112, এইভাবে রেখে দিই, এইভাবে রেখে দিই, ক্যালকুলেশন করার দরকার নেই, এইভাবে রেখে দাও। আমরা বের করব হচ্ছে W, তার মানে SMV ডিভাইড বাই 1000, মান বসাও। S এর মান কত? 100 ডিভাইড বাই 112, m এর মান কত? 112, যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড m এর মান তো 112, m এর মান কি 112 না? ক্যালসিয়াম ক্লোরাইডের m এর মান কত? 112। ওকে, 200 ml বলছে, এটা তো V, 200 ml বলছে, V বসাও। V কত? 200, আর নিচে 1000 দিয়ে ভাগ। কেন এইটারে কাটাকাটি করে নেয় বুঝছো? কারণ এইখানে এটা কাটাকাটি হয়ে যাবে। এখন কাটাকাটি করো, 112 112 কাটা, 100 থেকে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটা, আনসার হচ্ছে 20 গ্রাম। বুঝছো? এই যে দুইটা সূত্র, পারবা কিনা বলো? এটা বেসিক মেথড, এটা দিয়েও করা যায়, এটা করতেও তোমার খুব বেশি যে টাইম লাগবে তা না, সাথে আমারটা করলে আরো বেশি সহজে হবে। সংজ্ঞা থেকে আসছি, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। এই কারণে জিৎ বাবার ক্লাসগুলো করবা, দেখবা তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে। একটু রিভিউ দিও, হ্যাঁ,
ক্লাসগুলো কেমন লাগতেছে? অনেক কষ্ট করে কিন্তু ক্লাস রেকর্ড করতেছি তোমাদের জন্য। আমরা আমাদের ভার্সিটোলজি, মেডিওলজি অর্থাৎ আমার পেইড ব্যাচে যারা আছে, আমি চাই সবাই কোনো না কোনো জায়গায় চান্স পাক, মেডিকেলে চান্স পাক, ভার্সিটিতে চান্স পাক। সো এই কারণে কিন্তু অনেক ডিটেলসে ক্লাস নিতেছি। হ্যাঁ, একটু রিভিউ দিও তোমাদের কেমন ইফেক্ট হচ্ছে, কারণ তোমরা যদি রিভিউ না দাও আসলে আমার ক্লাস নেওয়ার দরকার, ক্লাস নিয়ে চলে গেলাম, পরীক্ষায় কমন পড়তেছে কিনা, বা তোমরা আসলেই বেসিক ক্লিয়ার হচ্ছে, শর্টকাট বুঝতে পারছো কিনা। না বুঝলে তো আসলে আমি মানে বুঝতে পারবো না, তাই না? তাহলে আমারও একটা ইন্সপিরেশন কাজ করে। এই যে অনেকে ভালো ভালো রিভিউ দাও যে জিৎ ভাই আপনারই ক্লাস লাগবে, আপনার ক্লাস ছাড়া কারোর ক্লাস বুঝি না, হ্যাঁ, এবং পরীক্ষায় পড়ে, আপনি তো বস। এই যে অনেকে কমেন্ট করো, এগুলো ভালো লাগে, এই কারণেই ক্লাসগুলা নিই, ঠিক আছে? আর এরপরে অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, আমাদের মেডিওলজিতে সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, ওইখানেও ক্লাস নিতেছি, সমস্যা নাই। আর 26 ব্যাচের জন্য মেডিকেলের ক্লাস আছে, মেডিকেলের পেইড ব্যাচ আছে, আর 27 ব্যাচের জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে। টোটাল 3টা ব্যাচ রানিং চলতেছে। কেউ ভর্তি হতে চাইলে হইতে পারো, ওইখানেও ক্লাস পাবা। তো আগে জিএসটি ক্লাসটা কর, ঠিক আছে? এই দেখ কত জায়গায় আসছে প্রশ্নটা, বিএসএমআরএসটিউতে আসছে, ডিইউতে আসছে, হ্যাঁ, কোথায় কোথায় আসছে, ঢাকা ভার্সিটিতেও আসছে। সো এই প্রশ্নটা একটু খেয়াল করি। 4 গ্রাম হাইড্রোজেন অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়ায় উৎপন্ন পানির পরিমাণ কত? পানির পরিমাণ জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ পানির ক্ষেত্রে কি জানতে চাওয়া হয়েছে? ডাব্লু জানতে চাওয়া হয়েছে। সো আগে আমরা বিক্রিয়া লিখবো, ওই যে আবারও সেম মেথডে চলে আসবো, বসলুল H2 প্লাস অক্সিজেন আসে কি পানি H2O, অর্থাৎ এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ করবো, ঠিক না? সমতা হয়ে গেছে। আমার টার্গেট কি? অক্সিজেন নিয়ে আমার কোনো ভ্যালু নাই, আমাদের টার্গেট হাইড্রোজেনে 4 গ্রাম দেওয়া আছে ডাব্লু, আর পানির ডাব্লু বের করতে বলা হয়েছে। সো আমি কি করব? আমি ওই যে আগের নিয়ম করব, NH2 ডিভাইড বাই N পানি। বুঝো নাই? আশা করি বুঝছো। তাহলে কি হবে? NH2 কত? 2, নিচে কত? 2, পানির ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2। এতটুকু দেখে তো বোঝা যায় 2 কাটাকাটি হয়ে যায়। যদি 2 কাটাকাটি হয়ে যায়, এটা আমি মুছে দিতে পারি না? এটা মুছে দিতে পারি। এটা যদি মুছে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি 1 চলে আসে ভাগ করার পরে, তাই না? ওকে, তার মানে এই থেকে আমরা বুঝতে পারি NH2 ইকুয়ালস টু NH2O পানি। পারি কিনা? অবশ্যই পারি। যদি পারি তাহলে কি হয়? আমরা এখন মান বের করব। দেখো দুইটার ক্ষেত্রে আমরা W/M করব, কারণ কি এটারও ভর জানতে চাওয়া হয়েছে, এইটারও ভর জানতে দেওয়া আছে। সো W/M করব, কোনো ইস্যু নাই। চমৎকার। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এটাকে 2 দিলাম, এটাকে 1 দিলাম। W/M আমরা বের করব কি? W2, অর্থাৎ W2 মানে পানি, পানিরটা বের করব H2O, অর্থাৎ W/M ইন্টু MH2O, এটা হয়। তাহলে W কত? 4 গ্রাম, M এর মান কত? 2 গ্রাম। হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর কত? 2, হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর কত? 2। ওকে, পানির ক্ষেত্রে কত? 18 গ্রাম। তাহলে 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 4 নং 36। আনসার কত? এই যে 36, বি, এই সরি ডি, 36 গ্রাম আনসার। পারবা না? 4 নং হচ্ছে 36, 36 গ্রাম। পারবা কিনা বলো? খুবই সহজ না? একই মেথড দিয়ে দেখো, তোমার কি এক্সট্রা কোনো ফর্মুলা শেখাইছি? শিখাই নাই কিন্তু। আমি জাস্ট একটা ফর্মুলাতে সব ম্যাথ করাই দিতেছি। পরীক্ষার ক্ষেত্রে এটাই করবা, এত চাপ নিয়ে তো পারবা না। আমি সবসময় পড়াই টেকনিক্যালি, যে তুমি যেন কম পরিশ্রমে বেশি লাভটা পাও। ব্যাপারটা এরকম, একটু মাথা খাটাইতে হবে, আর তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবা না হ্যান্ড ক্যালকুলেশনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? পরটা আসো, এই দেখো HPLC তরল পাম্পের সাথে কত চাপে কলামের ভিতর আমরা পড়ছি অলরেডি 50 থেকে 350 বার পড়ছি না? আমরা কিন্তু পড়াই ফেলছি, এবার বুঝছো? ওকে, HPLC ইম্পর্টেন্ট কিন্তু। মোলার এক্সটিংশন শোষণ গুণাঙ্ক এপসাইলনের একক কত? দেখো আসছে 16-17 সালে, আমরা এটা পড়াইলাম না? একটু আগে একক কিন্তু পড়াই ফেলছি, বলছিলাম একক মুখস্থ রাখতে হবে। সো এইটা তুমি কমেন্টে জানাবা, ডু কমেন্ট। এইটার আনসার তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, এইটার আনসার অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, এরপরটা আসো। এই দেখো, কোনটি দর্শকায়ন? দর্শকায়ন বের করার মানে টেকনিক কি? যে জারণ মানের কোনো পরিবর্তন হবে না। এখন জারণ মানের পরিবর্তন হবে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। কপার এটাতে কি 2+, এটাতে কি +1, আয়োডিন এটাতে -1, এটাতে কি 0। অর্থাৎ কপারের জারণ মানের পরিবর্তন হচ্ছে, আয়োডিনের জারণ মানের পরিবর্তন হচ্ছে। পটাশিয়াম দেখি, পটাশিয়াম +1, পটাশিয়াম +1, অর্থাৎ এই দেখো এই ক্ষেত্রে পটাশিয়াম +1, পটাশিয়াম +1, অর্থাৎ পটাশিয়াম প্লাস
এটা একটা দর্শকায়ন এইখানে, কারণ জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দর্শকায়ন কোনটা? পটাশিয়াম। পটাশিয়াম যদি হয়, এই অপশনে তো নাই, মারা খেয়ে গাছে উঠে গেলাম। অপশনে যেহেতু নাই, তাহলে আবার একটু চেষ্টা করি। সালফেট কি 2-, এই ক্ষেত্রে সালফেট 2-, অর্থাৎ সালফেটও দেখো দর্শক আয়ন, কারণ এদের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ জারণ মানের যদি কোনো পরিবর্তন না ঘটে সেটাই দর্শক আয়ন। আনসার কি হবে? সালফেট। বাকিগুলো সবাই তো দর্শক আয়ন না, বাকিগুলো সবাই কারোর জারণ হচ্ছে, কারোর বিজারণ হচ্ছে। কথা কি বোঝা গেছে বাবারা? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন চল। শেষ, আমরা পরিমাণগত রসায়ন শেষ করলাম। কেমিস্ট্রির মোটামুটি সবগুলা ক্লাস হয়ে গিয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং তোমরা একটা কাজ করবা, জিৎ বিশ্বাস বলে একটা পেজ আছে, হ্যাঁ, জিৎ বিশ্বাস বলে একটা পেজ আছে, ওই পেজে অনেকগুলা ভিডিও আপলোড হয়ে গিয়েছে, বস মেথড, শর্ট শর্ট ভিডিও। ওই ভিডিওগুলা দেখে ফেলবা। এগুলা কিন্তু তোমার ইন্টারমিডিয়েট, মেডিকেল, ভার্সিটি, জিএসটি, কৃষি সব জায়গার জন্য ইম্পর্টেন্ট টপিক, এবং এইগুলাতে তোমাদের ঝামেলা বেশি হয়। তোমরা বলছিলা যে ভাইয়া আমার হচ্ছে প্রশমন তাপে ঝামেলা হয়, প্রশমন তাপ মুখস্থ রাখতে পারি না। এটার শর্ট আলাদা টেকনিক সহকারে ভিডিও দিয়ে দিয়েছি, এই জিৎ বিশ্বাস পেজে কিন্তু আছে। সো জিৎ বিশ্বাস পেজে তোমরা দেখে ফেলবা, এই ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। আর তোমাদের কোনো যদি কোথাও সমস্যা থাকে যে এই চ্যাপ্টারে এই টপিক বুঝতে পারতেছি না, অবশ্যই জানাইতে পারো। এটা জিএসটির ক্লাস ছিল, অনেক বেসিক ক্লাস নিছি, প্লাস শর্টকাট টেকনিকও দেখাইছি। হ্যাঁ, বেসিক শর্টকাট টেকনিক, আমার মেথড সবই বোঝাইছি। এরপরও পরিমাণগত রসায়নে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। আর তোমরা একটু মেডিলজি গ্রুপে বা ভার্সিটোলজি ফেসবুক গ্রুপে একটু রিভিউ দিও যে ক্লাসটা কেমন লাগলো, কারণ রিভিউ দিলে আমি বুঝতে পারবো কারণ তোমরা আসলে ক্লাস করতেছো কিনা বা কি দেখি। আমরা কিন্তু এক্সামও নিতেছি, হ্যাঁ, তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য যত রকম চেষ্টা করা দরকার আমরা চেষ্টা করতেছি। তোমরা শুধু নিজেদের ডেডিকেশনটা দাও, কারণ সামনে এই জিএসটি ছাড়া তোমাদের আর কোনো এক্সাম কিন্তু নাই। সো এইটাতে চান্স পাইতেই হবে, ঠিক আছে? সো তোমরা একজন ফাইটার, তোমরা হচ্ছ, আমি সবসময় এদেরকে বলি যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারা কিন্তু চান্স পাবেই, অনেকে শেষ পর্যন্ত থাকতে পারে না। আর আমি তোমাদেরকে বলি তোমরা হচ্ছ আহত বাঘ। আর সবসময় আমি একটা কথা বলি যে বাঘ ভয়ঙ্কর, আহত বাঘ কিন্তু তার চাইতে বেশি ভয়ঙ্কর। সো তুমি অনেকগুলা এক্সাম দিছো, অনেক জায়গায় ঠকে শিখেছো, সো তোমাকে কিন্তু এবার একটা বিরাট বড় ফাইট ব্যাক দিতে হবে। তার জন্য আমি তোমার সাথে আছি, এবং তোমাকেও সেই ডেডিকেশনটা দিতে হবে। কোনো চিন্তা নাই, ভালো করে একটা পরীক্ষা দিবা। সবার জন্য দোয়া রইলো, বেস্ট অফ লাক।